এই প্রশিক্ষণ কর্মসূচির সাথে যারা যারা সম্পৃক্ত হয়েছেন তাদের নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমি সেই নামের আর পুনরাবৃত্তি করতে চাই না। প্রথমে একটা প্রশ্ন, এটা কি জনসভা? এটা কি কর্মী সভা? এটা কি কোনো সাধারণ সভা? এটা কি তাহলে? কর্মশালা। এখান থেকে আমাদের কিছু জিনিস শিখে যেতে হবে। এই শিক্ষার যে পুস্তক, এই কিতাব কে লিখেছেন? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই কিতাবের লেখক আমি নই, আপনি নই, আমরা মঞ্চে যারা আছি আমরা কেউ নই। এই ধরনের কিতাব লিখতে পারে যারা, তারা সেই ধরনের মানুষ যারা পৃথিবীতে শুধু প্রতিনিধিত্ব গ্রহণ করেন না, এইরকম মানুষ যারা যুগে যুগে অকস্মাৎ যাদের আবির্ভাব হয়। এরকম আর একজন মানুষের আবির্ভাব হয়েছিল এই বাংলাদেশে আজ থেকে প্রায় 54-55 বছর আগে, যাকে আমরা প্রথম তাকে চিনতে পারি। কি নাম তার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিও এরকম একটা দেশের জন্য, জাতির জন্য একটি ভাগ্য উন্নয়নের প্রথম দিয়েছিলেন। কি নাম তার? 19 দফা কর্মসূচি। বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল কখনো কোন কর্মসূচিতে দেশ পরিচালনা করেছে এরকম কোন নজির আপনাদের কাছে আছে? বেগম খালেদা জিয়াও একটি রূপকল্প দিয়েছিলেন, দেশ পরিচালনার জন্য একটি ধারণা দিয়েছিলেন। কি নাম সেটার? ভিশন 2030। এই বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলকে পরিচালনা করার জন্য যে 3 জন মানুষ 3টি প্রজন্মকে প্রতিনিধিত্ব করেছেন, শহীদ জিয়াউর রহমান যিনি ছিলেন প্রতিষ্ঠাতার প্রজন্ম, বেগম খালেদা জিয়া যিনি চালিকা শক্তি এই দলকে সুসংহত করার প্রজন্ম, এবং জনাব তারেক রহমান যিনি বর্তমানের নেতা এবং তরুণের প্রতীক, এবং আগামী দিনের বাংলাদেশের জন্য যাকে আমরা সবাই কি মনে করি, এই দেশের পরিচালনার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাকে দেওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে। এই 3টি প্রজন্মের পক্ষ থেকে কিন্তু 3টি ভিন্ন ধর্মী 3টি এরকম কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা কি তাদের ব্যক্তিগত ভাগ্য উন্নয়নের কথা বলেছেন? তারা নিজেদের ধন সম্পত্তি বা ধন সম্পত্তি বাড়বে, ক্ষমতায় বিরাট বড় বড় ক্ষমতায় অধিকারী হবেন, এইরকম ধারণা করে কি 31 দফা দেওয়া হয়েছে নাকি 19 দফা দেওয়া হয়েছিল? এই সবটাই ছিল কি এই বাংলাদেশের মানুষের জন্য, আগামী দিনের জন্য একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ দেওয়ার জন্য। আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা ভালো করে একটু শুনতে হবে। 31 দফা কর্মসূচি নিয়ে আমরা প্রায় 2 বছর ধরে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কথা বলছি। কি বলেছি? রাষ্ট্র কাঠামো মেরামত। আর অন্যরা এটা কি নাম দিয়েছে? ভদ্র নাম, সংস্কার। আমরা দেশের গরিব দুঃখী সাধারণ মানুষ, আমরা সংস্কারের চেয়ে অন্য জিনিস কি বুঝি? মেরামত। স্কুল কলেজের পাঠ্যপুস্তকে আপনি পাবেন, ক্লাসরুমে পাবেন, কিন্তু মানুষের জনজীবনের পরিবর্তন ঘটাতে পারে মেরামত। সেই মেরামত শুধুমাত্র কাগজে লেখা দুটি কলম নয়। এই প্রশাসন, এই পুলিশ ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থাপনা যেটা ধ্বংস হয়েছে, এদেরকে কি করতে হবে? মেরামত করতে হবে। এই মেরামতির যে পুস্তিকা, তার নাম হচ্ছে 31 দফা কর্মসূচি। আপনারা খেয়াল করে দেখবেন, আজকে সংস্কারের নামে অনেকগুলো কমিশন হয়েছে। সাংবিধানিক সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জাতীয় সংসদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বা নির্বাচন সংস্কার কমিশন, অনেক রকম কমিশন। গতকালকে আবার নারী ক্ষমতায়ন বা নারী বিষয়ক একটি কমিশনের রিপোর্টও গতকালকে প্রকাশিত হয়েছে। এই কমিশনের রিপোর্টের মধ্যে কতগুলো কথা আছে যে কথাগুলোর সাথে আমাদের একটু বোঝাপড়ার দরকার আছে। ঢালাওভাবে সে কথাগুলোকে নেওয়া যাবে না। এই যে নতুন সংস্কার, নতুন সংবিধান লেখার কথা বলা হয়েছে, সেখানে শুরুর পাতাতে কি লেখা আছে?
1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থান বিপ্লবের কথা। আমরা কি 1971 সালকে 2024 সালের সাথে একাকার করে ফেলতে পারবো? কখনোই না। কেন পারবো না? 1971 সালে কি হয়েছিল? একটা দেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আমরা আমাদের স্বাধীন এবং সার্বভৌম দেশ গঠন করেছিলাম। আর 2024 সালে কি হয়েছে? একটি স্বৈরাচারী শাসক ব্যবস্থা থেকে জনগণ আবার নতুন করে মুক্ত হয়েছে, কিন্তু সেটা এই দেশেরই সেই স্বৈর শাসক এবং মুক্ত হয়েছে এই দেশেরই জনগণ। একটি দেশ থেকে আরেকটা দেশ তৈরি করা একটি স্বাধীনতা নয়। ফলে যারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা দ্বিতীয় স্বাধীনতা বলেন, তাদের উদ্দেশ্যের কথা আপনাকে বুঝতে হবে। 1971 সালে একদল রাজাকার ছিল না, আবার 2024 সালেও আর একদল রাজাকার আছে। 1971 সালে রাজাকার, 2024 সালে রাজাকার, দুটি ভিন্ন গোষ্ঠী। 2024 সালকে নতুন মুক্তিযুদ্ধ বলে সেই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা হয়ে 1971-এর রাজাকারের কলঙ্ক মোচন করতে চান। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালের যুদ্ধ মুক্তিযোদ্ধা, রাজাকারের কোনো ভাগাভাগি হতে পারে না। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে, যারা সংবিধানে এই পরিবর্তনকে আনতে চান তাদেরকে আমরা সম্মান জানাই। 2024 সালের গণ অভ্যুত্থান অবশ্যই জন আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু সেটা একই ব্র্যাকেটে একই বাক্যের মধ্যে সংযুক্ত হবে না। স্বাধীনতার যুদ্ধ, মহান স্বাধীনতার অবস্থান স্বাধীনতার যুদ্ধের কাছেই থাকবে। 2024 সালের গণ অভ্যুত্থানের অবস্থান 2024 সালের জায়গাতে থাকবে। আমার প্রেজেন্টেশনটা একটু ফোকাস করো। এখানে আরো কতগুলো বিষয় আছে। আপনারা জানেন এই সংবিধান সংস্কার কমিশন একটি অদ্ভুত একটা নতুন কমিশনের কথা বলেছে। কি বলেছে? এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কমিশন। এটা হবে রাষ্ট্রের সরকারের উপরে সরকার। তারা কি করবেন? তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করবেন, তারা তত্ত্বাবধায়ক সরকারে নিয়োগ করবেন, তারা নির্বাচন কমিশনকে গঠন করবেন। তাহলে এগুলো যদি থাকে তাহলে নির্বাচিত সরকারের কাজটা কি? তাদের আরো কিছু দূরভিসন্ধি আছে, আপনারা জানেন। তারা সংসদের মেয়াদ কতদিন করতে চায়? 4 বছর। আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এক সরকারকে সরকারি ব্যবস্থাপনা এবং পূর্বের সরকারে রেখে দেওয়া জঞ্জাল সাফ করতে অর্ধেকের বেশি সময় চলে যায়। ফলে এত অল্প সময়ের কোন একটা সংস্কার বাংলাদেশের মতন একটা দেশের পক্ষে যথেষ্ট নয়। আমরা প্রস্তাব করেছি যে এই 5 বছরের সরকার ব্যবস্থাপনা 5 বছরই থাকবে, 4 বছরের পরিবর্তন হবে না। আমরা প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব প্রথমে বলেছেন যে পার্লামেন্টে কয়টা কক্ষ থাকবে? কয়টা কক্ষ থাকবে পার্লামেন্টে? 2টা কক্ষ। আমরা সেটাকে নিম্ন বলি, তার মানে কি এটা একতলা? আর যদি বলি উচ্চ কক্ষ, সেটাকে দোতলা? নয়। আমরা যেটাকে বলি সেটা হচ্ছে জনপ্রতিনিধিদের দ্বারা সরাসরি ভোটে নির্বাচিত যে সংসদ, যেখানে 300 জন সার্বজনীনভাবে নির্বাচিত হবেন আর 100টি থাকবে সংরক্ষিত মহিলা আসন। এই 400 জনের সমন্বয়ে গঠিত হবে। সেটার নাম কি? জাতীয় সংসদ, যেটাকে আমরা বলছি পার্লামেন্টের নিম্ন কক্ষ। আর উচ্চ কক্ষে আমরা 100 জনের একটা উচ্চ কক্ষের প্রস্তাব করতে চেয়েছি। সেই 100 জনের উচ্চ কক্ষে কারা থাকবে? কারা সদস্য হবেন? আপনি জানেন বাংলাদেশে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন। শিক্ষক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, চিকিৎসক রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, সমাজপতি রয়েছেন, বিচারক রয়েছেন, যারা প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় অংশ নিতে চান না। কিন্তু তারা কি চান? দেশ গঠনে, রাষ্ট্র গঠনে তার অবদান থাকবে, অবস্থান থাকবে। তাদেরকে কি সংসদে আনা দরকার না? দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারেন না? পারেন বলে জনাব তারেক রহমান সেই প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণার কথা বলেছেন। কিন্তু এরা কি বলতে চায়?
এদের মধ্যে একটা অন্যরকম চিন্তা আছে। ওরা প্রথমে বলেছিল কি, জাতীয় সংসদের নির্বাচন প্রার্থী দিয়ে হওয়ার দরকার নাই। তারা কি চেয়েছিল? সংখ্যানুপাতিক পার্লামেন্টে নির্বাচন হবে। অর্থাৎ কি, আপনি একটা মার্কা দিয়ে দিবেন, ধানের শেষ, অন্যান্য যে সমস্ত মার্কা আছে। কারণ অন্য মার্কার কথা বলতে পারছি না কি জন্য, যে যারা মার্কা চাবে তারা মার্কা তো এখনো বাতিল। যারা নিজেরা রাজনৈতিক মাঠে নেমে গেছেন, ভোটের প্রচারণা করছেন এবং খুবই লজ্জাজনক ভাবে জান্নাতের টিকিট বিক্রি করে ভোট প্রার্থনা করছেন, নাউজুবিল্লাহ। আমরা কি বাংলাদেশের মুসলমানরা এটা কখনো বিশ্বাস করি যে কোন একটা পার্টি, কোন একটা রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? এই কাজটি যারা করেন তারা কত নিম্ন স্তরের তাদের চিন্তা ভাবনা, ইসলামকে তারা কতটা নিচের দিকে নামাতে চায়। তাদের তো ভাই মার্কাই নাই এখনো। আগে নিবন্ধনটা ফেরত পান, মার্কাটা হোক। কিন্তু এই মুহূর্তে যাদের যাদের মার্কা আছে তাদের মধ্যে তো আওয়ামী লীগের মার্কাও আছে। তারা যদি কিছু ভোট পায়, মার্কার উপরে ভিত্তি করে সংসদে তাদের প্রতিনিধিত্ব হবে না? আমরা কি সেটা চাই? জনগণ সেটা চাই? আওয়ামী লীগ পার্লামেন্টে আসুক, জনগণ কি চায়? তাহলে যারা এই সমস্ত সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থার কথা বলে, তারা প্রকারান্তরে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা কখনো হতে দেবে না। সুতরাং সাবধান থাকতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বারবার বলেন, আগামী নির্বাচন হতে যাচ্ছে সবচাইতে কঠিন নির্বাচন। সেটা বুঝতে না, সবাই মনে করেছিল যে আওয়ামী লীগ দেশ ত্যাগ করে গেছে, ফ্যাসিবাদীর সবচাইতে বড় মাথা তিনি পালিয়ে, ফলে মাঠ তো ফাঁকা। এখন কি মনে হচ্ছে কি মাঠটা ফাঁকা? না, চারিদিকে ষড়যন্ত্রের বীজ বাড়তে কোন রকম কোনো কমতি নেই। চারিদিকে ষড়যন্ত্র চলছে অব্যাহতভাবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে একটি মাত্র পরিবার, তার নাম হচ্ছে জিয়া পরিবার। অনেক প্রশ্ন আছে, আজকে আমরা সেই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। তারা অনেক কথা বলেন। তারা বলেন যে জনাব তারেক রহমান দেশে ফেরেন না কেন, জনাব তারেক রহমান ওখানে পড়ে আছেন কেন, বিএনপি চারদিকে লুটপাট করে বেড়াচ্ছে, দখলদারিত্ব করছে। আরে ভাই, আপনারা সরকারে বসে আছেন এখনো, আপনাদের দলের প্রধান কয়দিন আগে সরকারে ছিলেন। আরে আপনারা তো পুরো শর্টকাটটাকে দখল করে ফেলেছেন, দেশটাকে দখল করেছেন। বিএনপি ওখানে গিয়ে মুদিখানা দখল করলে আপনাদের চোখে পড়ে দেশ দখল হয়ে যাচ্ছে, সেটা নজরে পড়ে না। সুতরাং সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলার অভ্যাস করতে হবে। আপনারা দিকে খেয়াল করে দেখবেন, তিনটি ছবি আমরা দেখছি এখানে। প্রথমটি কার? বাঁদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি। এই নামের সাথে কি কি জিনিস আপনার সামনে ভেসে ওঠে? আপনি জানেন যে এই নামটির সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ভেসে আসে। আমরা কি আজকে কি এইটার কোনো ভিন্ন কোনো দাবিদার আছে যে বাংলাদেশের স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ঘোষণা করেছিল? চেষ্টা করেন, একটা মানুষ যিনি একটি সেনাবাহিনীর একটা নিয়মিত কর্মকর্তা, তার ভবিষ্যৎকে তিনি জানেন না, তাকে কেউ নির্দেশনা দেয়নি স্বাধীনতা ঘোষণা করার জন্য। তিনি জানতেন না যে এই ঘোষণা করলে তার পরিবারের উপরে, তার উপরে কি বিপদ নেমে আসবে। এই ঘোষণার মধ্য দিয়ে যিনি তার ফায়ারিং স্কোয়াডের বুলেটকে আহ্বান করেছিলেন, এই ঘোষণার মধ্য দিয়ে তিনি তার পরিবারকে, তার তরুণ স্ত্রী এবং দুটি কিশোর সন্তানকে সেই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বিপদগ্রস্ত পরিবারে পরিণত করেছিলেন। তারপরেও সাহসী উচ্চারণে তিনি বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এর জন্য কি লাগে? তার মূলত লাগে, সাহস লাগে। সেই সাহসী নেতার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সেই ক্রান্তিকালের মানুষ, তিনি 1975 সালে যখন দেশ আবারও দিশাহীন, গতিপথ তার নির্দিষ্ট নয়, এই রকম সবাই আবার যিনি সামনে এসে দেশকে বাঁচিয়েছিলেন, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার যিনি প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তারও নাম জিয়াউর রহমান। তলাবিহীন একটা ঝুলি পেয়েছিলেন 1974 সালে। এই গাইবান্ধা, এই রংপুর, এই নীলফামারী কিংবা কুড়িগ্রামে আপনারা জানেন, বাসন্তীর কথা জানেন, দুর্ভিক্ষের কথা জানেন, ডাস্টবিনে কুকুর আর মানুষের খাবার নিয়ে ছিনিমিনি খাবার কারাকারি করতে দেখেন। এই পর্যায়ের একটি বাংলাদেশকে তিনি পরিপূর্ণভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা দিয়েছিলেন।
আন্তর্জাতিক বিশ্বে দিয়েছিলেন একটি পরিচিতি। সেই মানুষটি আমাদের দলের প্রতিষ্ঠাতা। এইরকম অন্য কোন দলের দ্বিতীয় কোন ব্যক্তির নাম কি আপনারা কেউ উচ্চারণ করতে পারবেন না। মাঝখানে যে ছবিটি রয়েছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1981 সালে সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে যখন বিএনপিকে আমাদের নেতৃত্ব শূন্য করা হয়েছিল, ষড়যন্ত্রমূলকভাবে আমাদের রাষ্ট্রপতি যখন তার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তখন এই দলের যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন। কি দিয়েছেন আপনারা জানেন। এই দেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি যদি কেউ থাকেন, এক বাক্যে যদি তার নাম উচ্চারণ করতে হয় জীবিত কোনো মানুষের মধ্যে, তার নাম বেগম খালেদা জিয়া। তিনি যদি এককভাবে কোনো নির্বাচন করেন, তাকে পরাজিত করবার মতো কোনো প্রার্থী বাংলাদেশে আছে? সেটা জানার পরেও যে দেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাকে সংসদীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছিলেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে ভোটের ব্যবস্থা বিপর্যস্ত হয়েছিল, মানুষের ভোটাধিকার ছিল না। সেই ভোটের ব্যবস্থাপনা ফেরত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে একটি পরিপূর্ণভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সেই ব্যবস্থাপনা যিনি দিয়েছেন তার নাম বেগম খালেদা জিয়া। নারী শিক্ষাকে দেশের মানুষের কাছে সহজলভ্য করেছেন, দেশের মানুষের কাছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের একটা সংজ্ঞায়িত করেছেন। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের নেতা, জননেতা, দেশনায়ক জনাব তারেক রহমান। তিনি শুধু তারুণ্যের প্রতীকের কথা বললে তার প্রতি অবমাননা করা হবে, তার অবমূল্যায়ন করা হবে। বলতে হবে বাংলাদেশের জন্য আগামী 100 বছরের জন্য যে ধারণা, এই দেশ পরিচালনার যে ধারণার কথা তিনি সৃষ্টি করেছেন তার নাম জনাব তারেক রহমান। সেটা কিসের মাধ্যমে? এই 31 দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনার মধ্য দিয়ে। আপনাদের কি মনে হয় এই রাষ্ট্রের মেরামতের দরকার আছে না? আছে কি নাই? এই দেশে কোনো বিচার ব্যবস্থা আছে? এই বিচার ব্যবস্থা জনাব বেগম খালেদা জিয়াকে 5 বছরে কারা অন্তরীণ রাখে, সেটিকে কোনো বিচার ব্যবস্থা বলতে পারবেন? ওনাকে অর্থ আত্মসাতের তথাকথিত মামলাতে শুধুমাত্র নিম্ন আদালতে যে 5 বছরের সাজা দেওয়া হয়েছিল, উচ্চ আদালতে সেটি 10 বছর কেন করা হয়েছিল? কারাগারে তাকে মেরে ফেলার জন্য। আপনারা জানেন তাকে কারাগারে তার চিকিৎসার এত বেশি অবনতি হয়েছিল, এত নিম্নমানের চিকিৎসা তাকে দেওয়া হয়েছে, এত বেশি করে তাকে চিকিৎসা বঞ্চিত রাখা হয়েছে, দেশের বাইরে তাকে একদিনের জন্য চিকিৎসা নিতে দিতে দেওয়া হয়নি। সেই বিচার ব্যবস্থাকে আমরা বিচার ব্যবস্থা বলতে পারি? আপনারা আগে দেখেছেন জেলা প্রশাসন আর প্রশাসনিক সর্বস্তরে শুধুমাত্র একজন ব্যক্তির বন্দনা আর কথায় কথায় শুধুমাত্র একটি ছবি, পুরা দেশে একটি মূর্তি। যে জায়গায় মনে হতো দেশে আওয়ামী লীগের দরকার নাই, জেলা প্রশাসক নিজেই আওয়ামী লীগের সভাপতি। সেই প্রশাসন ব্যবস্থা কি আমরা গ্রহণ করতে পারবো? সেই প্রশাসনের সংস্কারের প্রয়োজন আছে না? আমরা এমন একটা সংসদের ব্যবস্থা দেখেছি যেখানে ভোট হয় রাতের বেলা, যেখানে ভোট হয় নিশিরাতে, যেখানে আমিষ নির্বাচন হয়, যেখানে ভোট দিতে মানুষটা কুকুরের শাড়ি দেখি। আমরা 2014 সালের, 18 সালের এবং 2024 সালের 3টি কদর্য কলঙ্কময় নির্বাচন দেখেছি। এই নির্বাচনী ব্যবস্থার সংস্কারের প্রয়োজন আছে না? তাহলে এই দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা গত 54 বছর ধরে দেখেছি, অনেক স্বাধীনতা যুদ্ধ দেখেছি, বারবার স্বৈরতন্ত্রে আক্রান্ত হতে দেখেছি, সার্বভৌমত্ব থেকে ঝুঁকিতে পড়তে দেখেছি, কিন্তু আমরা একটা অসম্মানজনক জীবন পেয়েছিলাম। আমরা একটা দেশে, আমরা যে দেশের মালিকানা আমার আপনার, সেই দেশে আমরা প্রজার মতন জীবন যাপন করেছি একটা রাজার অধীনে। সেই রাষ্ট্রের সমস্ত অধিকার আমরা বঞ্চিত হয়েছি। সেই বঞ্চিত অধিকারকে আমাদের সবার সামনে ফেরত দেওয়ার জন্য, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের মালিকানা দেশের মানুষের কাছে ফেরত দেওয়ার জন্য, এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংগত রেখে উন্নয়নের একটি চমৎকার মডেল যিনি উপস্থাপন করেছেন জনাব তারেক রহমান, তার প্রতি কি আমরা একবার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমরা তাহলে আসি, এই বিগত দিনের এই 31 দফা কিভাবে 27 দফা থেকে 31 দফা রূপান্তরিত হয়েছে সেটা আপনারা জানেন। এই কথা নতুন করে আমরা বলতে চাই না। আমাদের একটা কথা জানতে হবে, জনাব তারেক রহমান শুধুমাত্র তার দলের রাজনীতি করেন না। তিনি বলেছেন যে
বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে এককভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, সবাইকে নিয়ে করতে চায়। সবাইকে নিয়ে করতে পারার মধ্যে উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল, যদি নির্বাচনে তারা ভালো ফলাফল করতে নাও পারে, তিনি তাদের সবাইকে নিয়ে কি করবেন বলেছেন, এটি জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন, যাতে সবার সেই জাতীয় সরকারে প্রত্যেকটি দল, প্রত্যেকটি মানুষের যেন প্রতিনিধিত্ব থাকে। এই 31 দফা কি রাতারাতি এসেছে? 31 দফার কি কোনো রকম কোনো তার ভূমিকা দরকার ছিল না? 31 দফার কি কোনো ঐতিহ্যের প্রয়োজন ছিল না? 31 দফার কি কোনো জন্ম ইতিহাসের প্রয়োজন ছিল না? নিশ্চয় ছিল। 31 দফা তৈরি হয়েছে কিসের উপর ভিত্তি করে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি দিয়ে। যে 19 দফা কর্মসূচি কি দিয়েছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বনির্ভরতা। এর সাথে আরেকটি জিনিস দিয়েছে, যেটা কি সংবিধানে কি সংযুক্ত করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আজকে ইসলামের ধ্বজা ধরে কথা বলেন, তাদের কি সাহস ছিল 1975 সালে এই কথাটি বুক চিতিয়ে বলা, যে আমরা ধরনের ধর্ম নিরপেক্ষতার জায়গায় এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম, এবং মহান আল্লাহর পর অবিচল আস্থা এবং বিশ্বাস, যেটি আমাদের সংবিধানের মূলনীতিতে সংযুক্ত করেছিলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করেছিলেন, মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গায় নিয়ে গেছেন। এবং আপনারা যারা হজে গেছেন তারা সবাই জানেন যে উশর মরুভূমিতে আরাফার ময়দানে যদি কিছু সবুজ থাকে, সেই সবুজের যিনি সৃষ্টি করেছিলেন, সবুজের যিনি বীজ বপন করেছিলেন, জিয়া ট্রির মাধ্যমে আরাফার ময়দানকে সবুজে সুশোভিত করেছিলেন, তার নাম জিয়াউর রহমান। এর সাথে যুক্ত হয়েছে বেগম খালেদা জিয়ার দেয়া উনি এই ভিশন 2030, যার মধ্য দিয়ে তিনি কি করেছেন, দেশের মানুষের জন্য একটি গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়েছেন, সংসদীয় ব্যবস্থাপনা দিয়েছেন, একটি নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনা দিয়েছেন। এরপরে যে ছবিটা দেখছি, কার ছবি এটা? জনাব তারেক রহমানের। এই তারেক রহমান দিয়েছেন কোনটি? 31 দফা কর্মসূচি। এই 31 দফা কর্মসূচিতে মূলত 4টা ভাগ রয়েছে, 4টি স্তর রয়েছে। একটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, এই সাংবিধানিক সংস্কারের কথা আমি খুবই অল্প পরিসরে বলবো। প্রশাসনিক সংস্কার, যেটার কথা আপনারা জানেন। আর রয়েছে জনকল্যাণ এবং অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়ক। এই 4টি ভিন্ন ধারার জিনিসগুলোকে একাকার করে যেটি তৈরি হয়েছে, সেটার নাম রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এখানে একটি এই কথাগুলোকে একটু পরিষ্কার করা যাবে না? কথাগুলো যদি বুঝতে না পারে তাহলে কথা বলে লাভ তো নাই। আপনারা কি পিছনে শুনতে পান? আমার কথা বুঝতে পারেন? পিছনে পারা যায়? অনেক চিৎকার করে বলতে হচ্ছে আমার। একটু ভলিউমটা বাড়ান, একটু মাইক্রোফোন দূরে রাখি, একটু ভলিউমটা বাড়ান, একটু ভলিউমটা বাড়ান। কি বোঝা যায় না? কোনটা দিয়ে বোঝা যাবে? এটাতে বোঝা যায়, এটাতে। হ্যালো, এটাতে আমি বেশিক্ষণ বলবো না, কারণ জানি হলে প্রতিধ্বনি হয়, ইকো হয়, তো সেই জন্য হয়তো কথা বোঝা যায় না। ইকো আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইকো না হয়ে মাইক্রোফোনটাকে জায়গা মতো রেখে চেষ্টা করছি বলতে। তো দয়া করে আপনারা একটু কষ্ট করে শোনেন, কারণ এই কথাগুলো আপনারা কি ঘরের মধ্যে রেখে যাবেন? এই 31 দফার ধারণা কি ঘরের মধ্যে থাকবে শুধু? এটা কোথায় নিয়ে যেতে হবে? এটা কোথায় নিতে হবে? আপনারা এখানে শুধু কি শিখতে এসেছেন, জানতে এসেছেন, নাকি আর একটা দায়িত্ব আছে আপনাদের? আপনারা এই কথাগুলোকে কোথায় নিতে হবে? প্রত্যেকটা উপজেলায় নিতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে নিতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে নিতে হবে। আর মহিলারা যারা এখানে আছেন, এত বড় হলে আমি সামান্য কয়েকজন মহিলা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশে ভোটের সংখ্যায় নারী বেশি না পুরুষ বেশি? তাহলে এতজন পুরুষ যখন মাঠে গিয়ে 31 দফার কথা বলবেন, বিএনপি রাজনীতির কথা বলবেন, ধানের শীষের পক্ষে ভোটের কথা বলবেন, তার বিপরীতে এই কয়েকজন মহিলার পক্ষে কি সেটা বলা সম্ভব?
সম্ভব তখনই যখন একজন মহিলা কমপক্ষে 10 জন পুরুষের সমান কাজ করতে পারবেন। আবার বোনেরা আপনারা পারবেন? তাহলে এই 31 দফার মধ্যে নারী কল্যাণের যে কথাগুলো আছে আমরা সেই কথাগুলো শুনবো। আমরা একটু কষ্ট করে শোনার চেষ্টা করি। আমি জানি যে কথাগুলো শুনতে একটু কষ্ট হচ্ছে, তারপরে আমি মূল কথায় চলে আসি। আপনারা জানেন জনাব তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেউ কি কথা বলবে আগাম যে ক্ষমতায় একবার সুযোগ যদি কেউ বারবার পায় সে কি সেটা ছেড়ে দিতে চায় কোনোদিন? কখনোই না। যদি সেটা না হয় তারপরে কোন নেতা বলতে পারেন যে পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না? সেই মানুষটি বলতে পারেন যিনি মানুষের প্রতি তার অদম্য ভালোবাসা রয়েছে, মানুষের প্রতি তার বিশ্বাস রয়েছে। সংবিধান সংস্কার কমিশন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসে সেদিন করেছেন। আর জনাব তারেক রহমান এই সংবিধান সংস্কার কমিশনের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে। এই সংবিধানের অযৌক্তিক বেশ কিছু জিনিসকে সংযুক্ত করা হয়েছিল, আপনারা জানেন। এই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারি ব্যবস্থা কি করা হয়েছিল? বাতিল করা হয়েছিল। একটি পরিবারের প্রধানকে স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা করা হয়েছে। আজীবন তাদেরকে রাষ্ট্রীয় সুরক্ষা দিতে হবে সেই কথা বলা ছিল। আর কি বলা ছিল? ওদের বিরুদ্ধে কোনো কথা যদি আপনি বলেন সেটা হবে রাষ্ট্রদ্রোহ। এই রকম সংবিধানের প্রতি কোন রকম সমর্থন জানাবার সুযোগ বিএনপির পক্ষ থেকে নেই। সেজন্য আমাদের প্রস্তাব পরিষ্কার যে সংবিধানে আমরা সেই সমস্ত যেগুলো অপ্রয়োজনীয় অংশ ছিল সেগুলোকে সংবিধান থেকে বাদ দিতে হবে। পঞ্চদশ সংশোধনী করার সময় তার আগে আপনারা জানেন যে অসৎ উদ্দেশ্যে সংবিধান থেকে গণভোটের যে বিধান ছিল সেটাকে বাতিল করা হয়েছিল। এই গণভোটের বিধান বাতিল করার মধ্য দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল। বিএনপি সেই গণভোট ব্যবস্থাকে আবার ফেরত আনতে চায়। এই সমন্বিত রাষ্ট্র ব্যবস্থার কথা কেন বলা হয়েছে? যে বাংলাদেশে যে মানুষ যেই ধর্ম এবং বর্ণের হোক না কেন তার একটা পরিচয় থাকবে। সেই পরিচয়টা কি? সেই পরিচয় কি? আমাদের সবার বাংলাদেশের সবগুলো মানুষের একটা কমন পরিচিতি, সেটার নাম আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে চাকপাড়া বাস করে, সাঁওতালরা বাস করে, মুন্ডা কিংবা মণিপুরীরা বাস করে, কিন্তু তারা সবাই এই বাংলাদেশের নাগরিক। ফলে তাদের সবার নাগরিকের একটি পরিচয় হতে পারে, সেই পরিচয়ের নাম কি? বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয়ের কথা প্রথম বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটাকে পরিবর্তন করে বলা হয়েছে যে আমরা কি হব? বাঙালি হব। আমরা কি সেটা মানি? আমাদের রাষ্ট্রীয় পরিচয় এই ভূখণ্ডে যারা বাস করে তার ঠিকানা যেখানেই হোক না কেন তাদের সবারই একটি পরিচয়, তার হলো বাংলাদেশ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেছি, এটা নিয়ে আর কোনো আলোচনারই প্রয়োজন এখন নাই, কারণ আমরা সবাই মেনে নিয়েছি যে একটি নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য দরকার। আমরা এর আগে কি দেখতাম যে প্রধানমন্ত্রীর সব ক্ষমতা একজনের কাছে, তিনি নির্বাহী, তিনি প্রশাসক, তিনি আইন প্রণেতা, তিনি বিচারক। বিচারকদের কাছে চিরকুট পাঠিয়ে এদেশের বিচার ব্যবস্থা পরিচালনা করা হতো। আমরা চেয়েছি যে রাষ্ট্রের যে 3টি মূল স্তম্ভ রয়েছে তার ভেতরে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসন। একই সাথে প্রধানমন্ত্রী যেন স্বেচ্ছাচারী না হতে পারেন, ফ্যাসিস্ট যেন না হতে পারেন, সেজন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কিছুটা ভারসাম্য করার ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে জনাব তারেক রহমান কি বলেছেন? কেউই পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন না। আইনসভায় উচ্চকক্ষের কথা আমি একটু আগে বলেছি। সংবিধানের 70 অনুচ্ছেদ, এটা নিয়ে একটু কথা বলা দরকার। আপনারা যারা আইনজীবী এখানে আছেন তাদেরকে একটু আমি বলতে চাই, আপনারা একটু চুপ করেন, একটু চুপ। আমি খুব তাড়াতাড়ি শেষ করব, আপনারা দয়া করে একটু কথাগুলো শোনেন। আমি জানি আপনাদের শুনতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। এখানে আমাদের এখানে সাউন্ড সিস্টেমটা এরকমই, যার ফলে খুব বেশি প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা কথা ভালো করে শুনতে পাচ্ছেন না। সংবিধানের 70 ধারাতে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্য
তার নিজের দলের বিরুদ্ধে যদি কোনো কারণে ভোট দেয় তার কি হবে? সংসদ সদস্য পদটা বাতিল হয়ে যাবে। বিএনপি এরকম এত কঠোরতা বা একজন সংসদ সদস্যের হাত পা এতটা বেঁধে দিতে চান না। বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা, আস্থা ভোট এবং অর্থ বিল এটা বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে একজন সংসদ সদস্য স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা এই ৭০ অনুচ্ছেদের এই অংশটুকু আমরা মানি। যারা বলে যে ৭০ অনুচ্ছেদ একদমই থাকবে না, তারা দেশকে ধ্বংস করার চিন্তা করে। আপনি যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা নিরাপত্তার প্রশ্নে যদি কাউকে আপনার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ করে দেন, তিনি কিন্তু এই দলকে, দেশকে যে কোনো সময় অস্থিতিশীল করে তুলতে পারেন। বাবারে, এই মাইক দিয়ে প্রোগ্রাম করবে কেন তোমরা? এই মাইক্রোফোন দিয়ে তো অনুষ্ঠান করা কঠিন হবে। আমরা চেয়ারম্যান সাহেবের কথা শুনবো কি করে? নির্বাচন কমিশনের সংস্কার হওয়া দরকার। আপনারা কি দেখেছি এর আগে দুটি হুদা আর একটি আওয়াল, দুটি হুদা একটি আওয়াল। আমরা এটা নিয়ে ঠাট্টা করি, অনেক ঠাট্টা করি। নৈশ ভোট আমরা বলি, ভোটারবিহীন আমরা বলি, আমিডামি। কিন্তু পৃথিবীর কোথাও এটা কোনো সম্মানজনক কোনো ব্যবস্থাপনা নয়। এই ব্যবস্থাপনা ভেঙে সত্যিকারের একটি স্বাধীন মেরুদণ্ড সম্পর্ক একটি নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে বিএনপির অঙ্গীকার। এবং আপনারা জানেন আমাদের দেশে ১ কোটির বেশি লোক দেশের বাইরে বাস করে। জনসংখ্যার একটা বিরাট একটা অংশ তারা কি আজকে পারে না? তাদের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য আমরা আমাদের একটি দফায় একটি প্রস্তাবনার কথা বলেছি। সাংবিধানিক এবং বিধিবদ্ধ সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠন করতে হবে। আপনারা জানেন যে পাবলিক সার্ভিস কমিশন নামে একটা কমিশন রয়েছে। সেখানে গত ১৭ বছরে আপনার পরিবারের কোনো ভাই বোন কিংবা ছেলে মেয়ের কোনো চাকরি হয়েছে? এই রকম পাবলিক সার্ভিস কমিশন, এইরকম দুর্নীতি দমন কমিশন, যেখানে দুর্নীতিবাজ আওয়ামী লীগের মন্ত্রীকে ঢুকাই দিলে ওই দিক থেকে সাফ সুতরা পরিষ্কার হয়ে বের হয়, এইরকম দুর্নীতি দমন কমিশন কিংবা এইরকম আমরা পাবলিক সার্ভিস কমিশন বা নির্বাচন কমিশন চাই না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা হচ্ছে গ্রামের সাধারণ মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ জিনিস না। কিন্তু আমরা দেখেছি এই দেশের বিচারকদের মধ্যে প্রধান বিচারককে লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। দেশের একটি বিচারাঙ্গন, যেটি একটি মূল স্তম্ভের তৃতীয় স্তম্ভ, সেই স্তম্ভের প্রধান তিনি যদি রাষ্ট্রের নিরাপত্তা বা তার রাষ্ট্রের সুরক্ষা না পান, তাহলে সেই বিচার ব্যবস্থাপনা কখনো এই দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে না। সেই জন্য আমরা শহীদ জিয়া রহমান প্রবর্তিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আবার ফেরত আনতে চাই। প্রশাসনকে, যেটা আমরা জানেন, একটু আগে বলছিলাম যে দেশের ডিসিএসপিরা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয়ে গেছিল। আমরা সেই ব্যবস্থাপনাকে পরিবর্তন করে মানুষকে তার অধিকারকে ফেরত দিতে চাই, যাতে প্রশাসনের লোকজন যেন সেবক হয়ে ওঠেন, প্রশাসক নয়। আমরা মিডিয়া কমিশনের নামে কি দেখেছি? এর আগে মিডিয়ার নামে কি দেখেছি? যে আমরা দেখতাম যে প্রত্যেকটা মিডিয়াতে একই ব্যক্তির সারাক্ষণ একই গুণগান চলছে। আমরা সেটার ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা চাই যে মিডিয়া জবাবদিহিতার মধ্যে আসবে। দুর্নীতি দমন কমিশনকে সত্যিকার অর্থে এই নখদন্তহীন বাঘে পরিণত করে রাখা যাবে না। দুর্নীতি দমন কমিশনকে সত্যিকার অর্থে একটি দুর্নীতি দমন কমিশনে পরিণত করতে হবে। মানব অধিকারের লঙ্ঘন হয়েছে চূড়ান্তভাবে আগের সময়। আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধের নাম কি? মার্ডার না গুম? গুম করা বড় অপরাধ না খুন করা বড় অপরাধ? গুম করা হচ্ছে তার চাইতে বড় অপরাধ। খুন করা হলে একটা মানুষের কবর হয়, জানাজা হয়, জিয়ারত হয়, পরিবারের লোকটা তার কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করতে পারে। পরিবারের সম্পত্তির বাটোয়ারা হয়, একজন স্ত্রী বুঝতে পারেন যে তার স্বামী হারা, তিনি বিধবা। কিন্তু গুম হওয়া একটা পরিবার আজও জানে না যে তার বাবা কোথায়, তার স্বামী কোথায়। একজন স্ত্রী জানে না তিনি বিধবা কিনা। একটা পরিবারের সেই মানুষগুলো তার জন্য যে একটা ফাতিহা পাঠ করবে, তার জন্য যে দোয়া করবে, সেটাও তারা করতে পারে না, কারণ সেই মানুষটি বেঁচে আছে কিনা এটি জানা যায়নি। ফলে এই গুম খুম নির্যাতনের যে সরকার ব্যবস্থাপনা আমরা আগে দেখেছি, সেটিকে প্রতিস্থাপন করার জন্য আমরা প্রকৃতপক্ষে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলি। অর্থনীতির কথা আপনারা জানেন যে দেবপ্রিয় ভট্টাচার্য কিছুদিন আগে একটা শ্বেতপত্র প্রকাশ করেছিলেন। তাতে যা বলা হয়েছে, প্রায় $245 বিলিয়ন তারা এই 17 বছর দেশ থেকে পাচার করেছে।
আমরা সেই সংখ্যার হিসাব চাই। এই টাকা আমার আপনার সবার, আমার আপনার টাকাকে যারা পাচার করে দেশের এই অর্থনীতির এই দুরবস্থা করেছে, যারা উন্নয়নের কথা বলেছে একদিকে, আরেকদিকে চুরি করেছে, সেই ফেরত টাকা নিয়ে এসে দেশের উন্নয়ন এই গাইবান্ধার মতন প্রত্যন্ত জেলায়, যেখান থেকে যমুনা নদীর উপরে একটা ব্রিজ হতে পারে, যেখানে প্রত্যন্ত এলাকায় হাসপাতাল হতে পারে, স্কুল কলেজ হতে পারে, সেই ব্যবস্থাপনা আমরা ফেরত আনতে চাই এই ফেরতের টাকা দিয়ে। ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। এই ধর্ম নিয়ে ব্যবসা করতে দেয়া যাবে না। বেহেশতের টিকিট বা জান্নাতের টিকিটের নামে যারা ভোটের ব্যবসা করেন তাদেরকে প্রতিহত করতে হবে। এই দেশে একটি কথাকে প্রতিষ্ঠিত করতে হবে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রে সবার অধিকার সমান, যার ধর্ম কোনটা এটি আমাদের দেখার কোনো বিষয় নয়। শ্রমের প্রকৃত মূল্যকে নির্দিষ্ট করা, শিশু শ্রমকে কমানো, হাওর বাওর চা শ্রমিক যারা সত্যিকার অর্থে কোনো মজুরি পায় না তাদের মজুরি দেওয়ার ব্যবস্থা করা হবে। শিল্প, বিদ্যুৎ এবং খনিজ সম্পদ, আপনারা জানেন বাংলাদেশে এখন আর কোনো গ্যাস নেই। আমাদের প্রাকৃতিক সম্পদের গ্যাসের ভান্ডার উজাড় হয়ে গেছে। কেন? আপনারা জানেন যে সমুদ্রে কোনো গ্যাসের অনুসন্ধান নাই, ভূপৃষ্ঠে কোনো গ্যাসের কোনো অনুসন্ধান নাই, যার ফলে এই গ্যাস আমদানি, এই এলপিজি আমদানির ব্যবসা এখন তুঙ্গে উঠে গেছে। আপনারা কুইট রেন্টাল ব্যবস্থার মধ্যে দিয়ে 1 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হতে দেখেছেন এই ফারুক খানের সামিট গ্রুপের মাধ্যমে। এই ব্যবস্থাপনাকে দূর করতে হবে। এই গাইবান্ধার চরাঞ্চলে যদি আমরা সোলার প্যানেল বসিয়ে যদি বিদ্যুৎ ব্যবস্থাপনা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার অনেক উন্নতি হতে পারে। এই বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কি শুনেছি এতদিন? স্বামী স্ত্রীর সম্পর্ক তলে তলে ঠিক হয়ে গেছে। আমরা আছি, তোমরা আছো, ভারত আছে, আমরা আছি। আমরা এই সমস্ত নতজানি পররাষ্ট্র নীতিকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কোনো প্রভুত্বের সম্পর্ক না। ভারতকে বলে এসেছি আগামী নির্বাচনে আমাদেরকে জয়লাভ করাতে হবে, এই রকম কোন ব্যবস্থার পররাষ্ট্রনীতি বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। প্রতিরক্ষা বাহিনীকে তারা এতটাই বিতর্কিত করেছিল যে প্রতিরক্ষা যিনি উপদেষ্টা ছিলেন, যাকে আমরা বলি তারেক সিদ্দিকী, তিনি ছিলেন এই গুম আর খুবের মহানায়ক, পরিকল্পনাকারী, নীল নকশা প্রণয়নকারী। এবং আজকে প্রতিরক্ষা বাহিনী এতটা বেশি বিতর্কিত হয়ে পড়েছে, যেখানে একটা ছাত্র নেতা যিনি কয়েকদিন আগে যার অভ্যুত্থান হয়েছে, কয়েকদিন আগে যিনি তার ছাত্র নেতৃত্বে এসেছেন, তিনিও আজকে স্লোগান তোলেন ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত। আমরা এই ধরনের স্লোগানকে এই দেশে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। সেনাবাহিনী থাকবে সকল বিতর্কের ঊর্ধ্বে। এই রকমের সেনাবাহিনী চাই যাদের থাকবে সক্ষমতা, আমাদের শত্রুকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের থাকবে সাহস, দৃঢ় মনোবল এবং শুধুমাত্র সংবিধানের প্রতি তাদের আনুকূল্য, অন্য কোনো প্রশ্নের আমাদের প্রয়োজন নেই। স্থানীয় সরকার ব্যবস্থাপনা আপনারা জানেন যে আজকে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদের বা উপজেলা পরিষদের কোনো অস্তিত্ব নাই। আমরা এইরকম ব্যবস্থাপনা চাই না। আপনার পরিকল্পনা আপনি করবেন, সাগাটা কিংবা অন্য উপজেলাতে উন্নয়ন কাজ কি হবে সেই পরিকল্পনা এখান থেকে হতে হবে। সুন্দরগঞ্জে কোন পরিকল্পনা দরকার, কোন উন্নয়ন দরকার, সেটা এখান থেকে হতে হবে। পলাশবাড়ি, সাদুল্লাপুরে কি করতে হবে সেই সিদ্ধান্ত এখান থেকে হবে। গোবিন্দগঞ্জে কতগুলো রাস্তা দরকার, কতগুলো স্কুল কলেজ দরকার, সেটা গোবিন্দগঞ্জের বাসী ঠিক করবেন, ঢাকা থেকে নয়। কথায় কথায় তাদেরকে বরখাস্ত করা যাবে না। এই রকম একটি স্থানীয় সরকার ব্যবস্থাপনা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত দেখতে চাই। শহীদ মুক্তিযোদ্ধাদের অনেক কথা শুনেছি আমরা। আমরা প্রায় কথায় কথায় বলি যে আমাদের লক্ষ লক্ষ শহীদ হয়েছে। বাংলাদেশে মুক্তিযোদ্ধার তালিকা আছে, রাজাকারের তালিকা আছে, কিন্তু যারা এই দেশের জন্য জীবন দিয়েছে সেই শহীদদের কোনো তালিকা আছে? তাহলে আমরা শহীদদের কথা বলে শহীদদেরকে অবমাননা করছি। এই দেশের জন্য যদি সত্যিকারের অর্থে সবার চাইতে বেশি অবদান কারো থাকে, তারা হলেন সেই শহীদ। এই শহীদদের প্রকৃত মর্যাদা দিতে গেলে শহীদদের তালিকা করতে হবে সবার আগে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি দিতে হবে। অনেকেই বলেন যে 24-এর গণ আন্দোলনের কথা তো 31 দফার কোথাও নাই। আরে পাগল, এটা বোঝার মতন তো বুদ্ধি থাকতে হবে। এই 31 দফা প্রণীত হয়েছে আজ থেকে 2 বছর আগে, যখন 2024 সালে কোনো অভ্যুত্থান সংগঠিত হয়নি। তারপরেও আমাদের নেতা বলেছেন যদি কারো কোনো প্রস্তাব থাকে তাহলে সেটা 31 দফায় সন্নিবেশিত করা যাবে, কারণ 31 দফা কোনো ধর্মগ্রন্থ নয়। আমি এখানে আমার নেতার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি, আপনারা যেখানে এই প্রশ্নের সম্মুখীন হবেন তাদেরকে বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সংবিধান বলেন বা ঘোষণাপত্রে বলেন 2024 সালের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত নিহত শহীদদের
প্রকৃতপক্ষে মর্যাদা দেওয়ার জন্য যা দরকার সবকিছু করবে ইনশাআল্লাহ। আপনারা সেই বার্তা পৌঁছে দিতে পারেন। যুব উন্নয়ন নীতিমালার খুবই একটি গুরুত্ব রয়েছে। আপনারা জানেন, আজকে যেখানে রাস্তাঘাটে আমরা বেকার যুবকদের দেখতে পাই, তাদের জন্য আজকে আমাদের খুবই দুঃখের কথা যে 15 থেকে 45 বছরের যে জনগোষ্ঠী বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, তারপরে এই জনগোষ্ঠীকে আমরা কাজে লাগাতে পারি না। আজকে আমাদের প্রয়োজন এই জনশক্তিকে কাজে লাগিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব উন্নয়ন মন্ত্রণালয়ের যুব কেন্দ্রগুলো যেটা আছে, সেখানে প্রকৃত প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে আমরা দেশের উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে চাই। নারীর মর্যাদা এবং সুরক্ষার জন্য বিএনপির চাইতে বেশি কাজ কেউ করেনি। নারী শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন যিনি, তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এই নারীদেরকে সম্মানিত করার জন্য একটি কার্ডের কথা বলেছেন। এই কার্ডের নাম কি? ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা কে পাবেন? আমার বোনেরা বলেন, ফ্যামিলি কার্ডটা কার নামে হবে? ফ্যামিলি কার্ডটা হবে পরিবারের সেই নারী প্রধানের জন্য। তাতে কি হবে? তিনি একদিকে হবেন সম্মানিত, একদিকে হবেন তিনি সুরক্ষিত, এবং পরিবার সে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ এবং আলু যা পাবে প্রতি মাসের জন্য, সেই সাশ্রয়ী অর্থ দিয়ে তিনি পরিবারের অন্য উন্নতির কাজে লাগাতে পারবেন। ফলে নারীর মর্যাদা সুরক্ষার ক্ষেত্রে বিএনপি চাইতে বড় চিন্তা ভাবনা করার কোনো দল কোথাও নেই। শিক্ষা ব্যবস্থাপনার কথা আপনারা জানেন, এতদিন পর্যন্ত সৃজনশীল এবং একমুখী শিক্ষার নামে আমরা কি দেখেছি? একজন শিক্ষক ব্যাঙের মতন কি করে লাফায়। বাচ্চাদেরকে কি শেখানো হয়? ডিম ভাজতে হবে কেমন করে, সেই শিক্ষা। আমরা সেই শিক্ষা ব্যবস্থাপনা চাই না। জনাব তারেক রহমান একটা কথা সুস্পষ্টভাবে বলেছেন, আজকে বিকালে আপনাদেরকে প্রশ্ন করবেন, বাংলা এবং ইংরেজির পাশাপাশি প্রত্যেকটি স্কুলে তৃতীয় একটি আন্তর্জাতিক ভাষা শিখতে হবে। কি বললাম? বাংলা ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় আন্তর্জাতিক ভাষা শিক্ষা লাভ করতে হবে। সেটা হতে পারে স্প্যানিশ, জার্মান, অ্যারাবিক, চাইনিজ, জাপানিজ, এইরকম যে ভাষাগুলো দরকার, সেই ভাষা শিক্ষাটা আমাদের শিক্ষার সাথে অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত করা হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে আবশ্যিক করা হবে। আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল এইরকম খেলা যেমন থাকবে, তেমনি ইনডোরে বিতর্ক প্রতিযোগিতা, সঙ্গীত বা নৃত্য, এইরকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে প্রত্যেকটা শিশুকে সংযুক্ত থাকতে হবে, যাতে করে তার এই বিকাশটা তার ভবিষ্যতের উন্নয়নের কাজে লাগে। এবং এর মাধ্যমে উনি কি করতে চেয়েছেন? লক্ষ লক্ষ মহিলাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করতে চেয়েছেন। শিক্ষকতার ক্ষেত্রে উনি বলেছেন সবচাইতে সম্মানজনক জায়গা কাকে দেওয়া হবে? প্রাথমিক শিক্ষকদের। আজকে যে শিক্ষক সকালবেলা জমিতে ধান কাটেন, বিকালবেলা শিক্ষকতা করেন, অথবা সকালবেলা স্কুলে যান, বিকালে দোকানদারি করেন, এমন কোন শিক্ষক বাংলাদেশে ইনশাআল্লাহ থাকবে না। এই বার্তাটি জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। সবার জন্য স্বাস্থ্য। আপনারা জানেন, জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি একজন কি? তিনি নিজে একজন চিকিৎসক, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন হার্টের স্পেশালিস্ট। তিনি এই দফাটা তার দেয়া। তিনি বলেছেন সবার জন্য স্বাস্থ্য, এবং এইটাকে নিশ্চিত করার জন্য গ্রামে গ্রামে, প্রত্যেকটি গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 70 থেকে 80% হবে মহিলা, যারা বিপদের সময় গ্রামের মানুষের পাশে দাঁড়াবে, প্রসবকালীন সেবা, বিপদকালীন সেবা, আপদকালীন সেবা প্রদান করবেন, পরদিন সকালবেলা হাসপাতালে নিয়ে যাবেন। এই স্বাস্থ্য ব্যবস্থাপনাকে, এবং সেখানে জিডিপির 5% অর্থ ব্যয়ের প্রবিধান রাখার চেষ্টা করা হয়েছে। এবং এই অর্থ যদি দেওয়া যায়, তাহলে বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে স্বাস্থ্যের জন্য বিনা চিকিৎসায় কোনো মানুষের মৃত্যু হবে না। এটাই হলো নিশ্চয়তা। আজকে কৃষকের অনেক বেশি দুর্দশা। আপনারা এই এলাকায় চরাঞ্চল আছে, বন্যায় ডুবে যায়, অনেক এলাকা আছে যেখানে ফসল হানি হয়। এই সমস্ত ব্যক্তিবর্গকে, এই কৃষকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কৃষি বিমা চালু করা হবে। কৃষক আজকে টমেটো কিংবা পটল কিংবা ফুলকপি, বাঁধাকপি রাস্তায় ফেলে দিয়ে যায়, ন্যায্য মূল্য পায় না বলে। মূলার ট্রাক ফেলে কৃষক পালিয়ে যায়, কারণ ওই মূলার মূল্য দিয়ে ট্রাকের ভাড়ার পরিশোধ হয় না। এই ব্যবস্থাপনা থাকবে না। কৃষকের কৃষি মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে, বিপণন ব্যবস্থা নিশ্চিত করা হবে, এমনকি ফসল হানি বা মুরগির যদি পোল্ট্রিতে মারা যায়, তাহলে তার জন্য একটা ব্যবস্থাপনা থাকবে, তার বীমা ব্যবস্থা। আপনারা জানেন যে ভারত থেকে আজকে গরু আসে না, তাই বলে কি বাংলাদেশের মানুষের গরুর মাংস খাওয়া
কিংবা কোরবানি গরুর সংখ্যা কমে গেছে? যায়নি। ভারত আমাদেরকে যত বেশি বাধা দেবে এদেশের অর্থনৈতিক বিকাশ তত দ্রুত হবে। এইটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটাই হচ্ছে জনাব তারেক রহমানের প্রতিজ্ঞা। সড়ক ও নৌপথের কোনো আধুনিকায়ন হয়নি। এখানে বালাসি ঘাট আছে, আপনারা জানেন, যমুনা নদীর পারে আপনাদের অবস্থান, আপনাদের বসবাস। এখান থেকে আপনি ঢাকা, চিটাগাং, খুলনা যেতে পারেন না। আমরা আগামী দিনে এই নৌপথগুলোকে প্রকৃতপক্ষে খননের মাধ্যমে এবং এই তিস্তা প্রকল্প, যেটার মধ্য দিয়ে এলাকার মানুষের ক্ষেত্রে একটা কৃষি বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হবে, শিল্প বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হবে এবং পর্যটনের একটা বিশাল বড় ক্ষেত্রভূমি তৈরি হবে, এমন একটি ব্যবস্থাপনা আগামী দিনে আপনাদের সামনে আসতে যাচ্ছে। আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তনের জন্য তাপমাত্রা বাড়ছে এবং এর সাথে কি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে গেছে। জনাব তারেক রহমান কি বলেছেন, 5 বছর যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তিনি 50 কোটি বৃক্ষরোপণের প্রতিজ্ঞার কথা বলেছেন। আমরা প্রত্যেকেই সেই দায়িত্ব নেব। এই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বাংলাদেশকে সবুজ বাংলাদেশে পরিণত করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তিনি বলেছেন যে আমরা এই ফারাক্কা কিংবা গজলডোবা কিংবা টিপাই মুখের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। বাংলাদেশে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে আমরা বর্ষার পানিকে সংরক্ষণ করে আমাদের সেই নদীর নাব্যতা এবং ফসলি জমিতে পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করে রাখতে চাই। এরপরে রয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। আপনারা জানেন আজকে আধুনিক বিশ্বে এই তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নাই। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেকে ফেসবুক করেন, প্রত্যেকে ইউটিউব চালান। আমাদের ছেলেপেলেরা, তরুণ প্রজন্ম যারা জেনজি, তারা বলে যে আমাদের এই সিনিয়ররা নাকি আমরা এগুলো বুঝি না। আপনাদের নিজের দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিতে হবে, তথ্য প্রযুক্তি আমরা কারোর চাইতে কম বুঝি না। আমি একটা অনুরোধ আপনাদের করতে চাই, জনাব তারেক রহমান প্রায় বিভিন্ন মিডিয়াতে আপনাদের সামনে বক্তব্য রাখেন না? রাখেন তো। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের নেতাদের অনেক বক্তব্য শুনি না, কিন্তু আমরা কি কষ্ট করে একটা লাইক দিই, একটা শেয়ার করি, একটা কমেন্ট লিখি না? আপনারা আজকে হলে প্রতিজ্ঞা করেন, আজকে থেকে আপনারা যখন আমাদের মিডিয়া সেলের পাঠানো প্রত্যেকটা বক্তব্য কমপক্ষে একটি লাইক দেবেন, কমপক্ষে একটি শেয়ার করবেন, কমপক্ষে একটি মন্তব্য লিখে প্রতিজ্ঞা করেন। এবং এটি আপনারা প্রত্যন্ত এলাকায় যাবেন, গ্রামে গঞ্জে, যার কাছে মোবাইল ফোন আছে তাকে বলবেন আমরা ওই সমস্ত বাঁশের কেল্লা, ওই ফাটাকেষ্ট, এগুলোকে আমরা অর্থনৈতিকভাবে মোকাবেলা করতে চাই না। বটবৃক্ষ প্রতিপালন করে বটের নামে আমরা টাকা পয়সা আমরা অপচয় করতে চাই না। আমাদের লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছেন, তাদের একটি লাইক, একটি কমেন্টে ওই সমস্ত বাঁশের কেল্লা কিংবা ওই সমস্ত ফাটাকেষ্ট বাতাসে উড়ে যাবে। এই আইসিটি প্রযুক্তির ক্ষেত্রে আমাদের কোন রকম বিকল্প ব্যবস্থার প্রয়োজন নেই। আমাদের নেতাকর্মীরা হচ্ছে আমাদের বড় শক্তি, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। সব শেষে একটা কথা, আমাদের কৃষি জমি ক্রমাগতভাবে কমে যাচ্ছে। এই কৃষি জমি কমে গেলে একটা সময় আসবে যখন আমরা কৃষিকাজের জন্য জায়গা পাবো না। মানুষের বাড়িঘর তৈরি হচ্ছে। জনাব তারেক রহমান চিন্তা করেছেন যে এইভাবে কৃষি জমি উনি বিনষ্ট করতে দেবেন না। তিনি কি করতে চান? সমন্বিত ব্যবস্থা করতে চান। গ্রামের সমস্ত মানুষগণকে একটা জায়গায় বসবাস করবে, যেখানে তাদের জন্য আধুনিক থাকার ব্যবস্থা হবে, স্বাস্থ্যের ব্যবস্থাপনা থাকবে, জিনিসপত্র ক্রয় বিক্রয়ের সুবিধা থাকবে, কমিউনিটি সেন্টার থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, স্বাস্থ্য কেন্দ্র থাকবে। এই রকম ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা আমাদের কৃষি জমিকে রক্ষা করতে চাই, আধুনিক নগরায়নের ভাবনাকে প্রতিষ্ঠিত করতে চাই। ভাইরা, আমার এই 31 দফা সম্পর্কে বলা শেষ। আপনারা এই 31 দফা নিয়ে উপজেলায় যাবেন, ইউনিয়নে যাবেন, ওয়ার্ডে যাবেন। বিকেলবেলা জনাব তারেক রহমান আপনাদের সামনে কথা বলতে আসবেন। তখন উনি যে কথাগুলো বলবেন তার উত্তর আপনারা দিতে পারবেন না? আপনারা তাকে প্রশ্ন করতে পারবেন না যে প্রশ্নটা মনের মধ্যে আছে? সেই প্রশ্নের উত্তরটা তিনি আপনাদেরকে দেবেন, আমরা সেটা শুনবো। একটা কথা বলে শেষ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, যে পরিবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে একাকার হয়ে যাওয়ার নাম, বাংলাদেশে তার চাইতে, বাংলাদেশকে ভালোবাসার চাইতে, তার চাইতে বড় কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে? বাংলাদেশের জন্য যারা আজকে বলে যে সত্যিকার অর্থে আমরা যাদেরকে বলতাম যে তারা নাকি স্বাধীনতার সবচেয়ে বড় চেতনা,
তারা যখন দেশ থেকে পালিয়ে যান, জনাব তারেক রহমান কিংবা জিয়া পরিবারের লোককে কেউ এই দেশ থেকে পালাতে দেখেনি। আপনারা জানেন 1975 সালের পট পরিবর্তনের পর একজন মানুষের মৃত্যুর পর, আমি জানি আল্লাহ মাফ করুক আমাকে, 1975 সালে 16ই আগস্ট এই দেশের মানুষের লোকেরা কোনো মাতম করেনি, শোক প্রকাশ করেনি, বরং আনন্দ উচ্ছ্বাস করেছে। অন্যায় হয়েছে সেটা হয়তো ঠিক। আবার এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ইন্তেকালের পর, তার শাহাদাতের পর ঢাকায় যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে মানুষের ভালোবাসা প্রকাশ করার জন্য। আমরা দেখেছি প্রত্যেকটা স্বৈরাচার এই দেশ থেকে পতনের পর পালিয়ে যায়। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে অনেকবার, কিন্তু কখনো পালিয়ে যায়নি। আমরা 5ই আগস্ট দেখেছি একজন পলাতক স্বৈরাচার কিভাবে দৌড় দিয়ে হেলিকপ্টার থেকে একটি C-130 পরিবহন বিমানে, যেখান থেকে মালামাল পরিবহন করা হয়, সেই বিমানে করে পালিয়ে গেছে। তার বিপরীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী নন, বিরোধী দলের নেত্রী নন, রাজনীতি করেন না, তাকে নেওয়ার জন্য কাতারের আমির যখন বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠান এবং সেটা যখন গুলশান থেকে এয়ারপোর্টে যেতে 5 ঘন্টা সময় লাগে, তখন জনপ্রিয়তার শীর্ষে কে রয়েছে তার জন্য আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। ভাইরা আমার, অপেক্ষা করুন সেই দিনের জন্য। জনাব তারেক রহমান যেদিন দেশে ফিরে আসবেন, তখন বাংলাদেশের কোনো তরুণ যুবক শুধুমাত্র চলৎ শক্তি রয়েছে, হাঁটতে পারেন, এই রকম কোনো মানুষ ঘরে বসে থাকবে না, সবাই গিয়ে বিমানবন্দরে হাজির হবে বাংলাদেশের জন্য আগামীর ভবিষ্যৎকে অভ্যর্থনা জানাবার জন্য। এই হোক আমাদের প্রস্তুতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন হেলাল 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 এখনই এর দিয়ে দাও, এই হেলাল দাও। আপনারা কি আমাদের প্রধান প্রশিক্ষক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর সাহেবের কথা বুঝতে পেরেছেন? সবাই পেরেছেন? সবাই একটু দাঁড়িয়ে একটু তালি দেন, ওনাকে উৎসাহিত করবেন সবাই। থ্যাংক ইউ। বসেন বসেন। আমি জানি একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক নির্বাচিত সভাপতি, ছাত্র দলের প্রায় 27 বছর পর সারা দেশের কাউন্সিলরদের ভোটে প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মীরা যাকে সভাপতি নির্বাচিত করেছিলেন, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফজলুর রহমান খোকন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রকাঠামো মেরামত 31 দফা এবং জনসম্পৃক্তি বিষয়ক আমাদের আজকের এই কর্মশালা, গাইবান্ধা জেলার আমাদের আজকের এই কর্মশালা। আমাদের এই কর্মশালায় উপস্থিত রয়েছেন আজকের এই কর্মশালার সংগ্রামের সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামের সভাপতি মইনুল হাসান সাদিক। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক, বিএনপি মিডিয়া সেলের সংগ্রামী আহ্বায়ক জনাব মওদুদ আলমগীর পাভেল সহ আরও উপস্থিত রয়েছেন আমাদের সভা সদস্য সুলতান সরোদ্দিন টুকু ভাই, আমাদের পুতুলাপা মীর হেলাল ভাই, উপস্থিত রয়েছেন রুমিন ফারানা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোর্শেদ স্যার সহ ছাত্র পার্টির ভাষ্য উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন এবং সংস্কার, আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশে এই শব্দ দুটি সবচেয়ে বহুল আলোচিত দুটি শব্দ। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরেই বিএনপির পক্ষ থেকে দ্রুততম সময়ের ভিতরে নির্বাচনের কথা বলা হয়। যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল যার মূল লক্ষ্য হল নির্বাচনে অংশগ্রহণ করে
জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করা, সরকার গঠন করে দেশের জন্য কাজ করা এবং মানুষের জন্য কাজ করা। সুতরাং একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম বিএনপির নির্বাচন দাবির পরপরই বিএনপির যে বাংলাদেশের বিরুদ্ধ শক্তিগুলো রয়েছে সবাই যেন একত্রিত হয়ে উঠল, সবাই একত্রিত হয়ে সমস্যাটা ঘোষণা করলো আগে সংস্কার পরে নির্বাচন। এছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ব্যক্তি, এমনকি কোনো প্রতিষ্ঠান কোনো সময় সংস্কারের বিষয়ে কোনো কথা বলেছে কিনা, এমনকি শেখ হাসিনার বাংলাদেশে যেসব অবৈধ কর্মকাণ্ড করেছে, গুম খুন হত্যা করেছে, কোনো বিষয়ে কখনো কোনো সমালোচনা করেছেন তা আমরা দেখিনি। কিন্তু এই 17 বছরে বিএনপি সবসময় রাজপথে থেকে একদিকে যেমন মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের ভোটাধিকার নিয়ে কথা বলেছে, ঠিক তেমনিভাবে রাজপথে থেকে রাষ্ট্র গঠন মেরামতের বিষয়ে কথা বলেছে, সংস্কারের কথা বলেছে। আমরা দেখেছি আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছেন। সর্বশেষ আমরা দেখেছি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 2023 সালের 13 জুলাই 31 দফা ঘোষণা করেছেন। সংস্কার বলতে আমরা কি বুঝি? পুরাতন কোনো ব্যবস্থা বা বন্দোবস্তের সময়ের চাহিদা অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী পরিবর্তন করে নতুন বন্দোবস্ত প্রণয়ন করাকে আমরা সংস্কার বুঝে থাকি। এটা একটা চলমান প্রক্রিয়া। যদি বিষয়টা আমি আরও সহজভাবে বলতে চাই তাহলে সংস্কারকে অনেকটা আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি তার সাথে তুলনা করতে পারি। আমরা এখন সবাই মোটামুটি স্মার্টফোন ব্যবহার করি, সবার হাতে আমাদের স্মার্টফোন রয়েছে। কিন্তু এই স্মার্টফোন তো প্রথমে ছিল না, আমরা সবাই বাটন ফোন ব্যবহার করতাম। এখন আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি। আজ থেকে 2-4 বছর পরে কিংবা এখনও হয়তো অনেক দেশে এই স্মার্টফোনের পরিবর্তে ট্রান্সপারেন্ট ফোন চলে এসেছে। এই স্মার্টফোনের সংস্করণের মাধ্যমে ট্রান্সপারেন্ট ফোন চলে এসেছে এবং আজ থেকে 10-15 বছর কিংবা 20 বছর পরে হয়তো এই ট্রান্সপারেন্ট ফোনও থাকবে না। তখন প্রযুক্তি আমাদেরকে যে ফোন আমাদের হাতে নিয়ে আসবে আমরা সেই ফোনে ব্যবহার করব। তো সংস্কার অনেকটা এই ফোনের মতোই, যখন যে সংস্করণ আসবে তখন সেই সংস্করণ আমরা ব্যবহার করব। এই সংস্কারের কোনো শেষ নেই। আজকে যে বিষয়ে সংস্কার করা হচ্ছে আগামীকাল হয়তো সেই সংস্কারের প্রয়োজন নাও থাকতে পারে। সেই বিষয়টি আবার সংস্কার করে নতুন কোনো বিষয়ে আমরা উপনীত হব। আবার আরেকটি বিষয়, আমরা ধরে নিলাম যে আজকে ডক্টর ইউনূসের সরকার সকল বিষয়ে সংস্কার কাজ সম্পূর্ণ করলো, কিন্তু পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার যদি সংস্কার কার্যক্রমগুলোকে বৈধতা না দেয় কিংবা এই সংস্কার কার্যক্রমকে কার্যকর না করে তখন কি হবে? কিংবা এই ডক্টর ইউনূস সরকারেরই এই সংস্কার কার্যক্রমগুলো করার কতটুকু অধিকার রয়েছে, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আবার আমরা দেখছি যে এই সরকার যে সংস্কার কার্যক্রমের কথা বলছে, এই সংস্কারের কিন্তু অধিকাংশই প্রশাসনিক সংস্কার রিলেটেড কিংবা পার্লামেন্ট রিলেটেড। মানুষের যে বেসিক নিড, মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, এসব নিয়ে কিন্তু সংস্কারের কোনো কথা বলছে না। বাংলাদেশের পার্লামেন্টে এক কক্ষ বিশিষ্ট হবে না, 2 কক্ষ বিশিষ্ট হবে, সে বিষয়ের চাইতে আমার সবচেয়ে বেশি জরুরি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা। বাংলাদেশের পার্লামেন্টে কত % মহিলা সংসদ সদস্য থাকবে তার চাইতে আমার বেশি জরুরি বাংলাদেশের সকল নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করে নারীদেরকে সামাজিকভাবে তাদের সঠিক মর্যাদা প্রদান করা। বাংলাদেশে প্রধানমন্ত্রী কতবার পরপর কত হতে পারবেন কিংবা পারবেন না তার চাইতে আমার বেশি জরুরি বাংলাদেশের সবার জন্য শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করা। তাই বলতে চাই, আজকে যারা সংস্কারের কথা বলছেন তার মতো বাংলাদেশের নির্বাচনে ব্যাহত করার জন্য এই সংস্কারের কথা বলছেন, বাংলাদেশের রাজনীতিকে অন্যদিকে পরিচালিত করার জন্য সংস্কারের কথা বলছেন। কারণ তারা জানে বাংলাদেশে যদি একটি ফ্রি ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে বিএনপি নিশ্চিতভাবে সরকার গঠন করবে। এজন্যই আজকে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন খাতে পরিবাহিত করার জন্য বারবার এই সংস্কারের কথা বলা হচ্ছে। নেতৃবৃন্দ মাঝে মধ্যে আমরা এই কথা শুনতে পাচ্ছি, অনেকে বলার চেষ্টা করছে বাংলাদেশের নির্বাচনের দরকার কি। ডক্টর ইউনূস তো একজন ভালো মানুষ, ডক্টর ইউনূস একজন যোগ্য লোক, কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ,
কেউ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 5 বছর কিংবা 10 বছর অধিষ্ঠিত থাকতে চায়, সে থাকতে পারে, কিন্তু তাকে অবশ্যই নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসতে হবে। এছাড়া বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই, কিংবা ভিন্ন কোনো মতের আলোচনার কোনো অবকাশ নেই। আমরা ইতিমধ্যে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছে, সে একটি রাজনৈতিক দল গঠন করেছে। ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তাকেও পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে সে কোনো দল গঠন করুক আর নাই করুক, তাকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারপর ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। এছাড়া ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আমরা শেখ হাসিনাকেও দেখেছি, লোক দেখানোর জন্য হলেও তিনি নির্বাচনের আয়োজন করতেন, ভোট কারচুপি করে হলেও বিশ্বের কাছে উপস্থাপন করতেন যে বাংলাদেশের মানুষ তাকে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী বানিয়েছে, বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তার দলকে ক্ষমতায় বসিয়েছে। আর বেশি কথা বলবো না, শুধু বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম এখন শেষ হয়নি। এদিন দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে বীরের বেশে ফিরে আসবেন। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ একটি সুখী সমৃদ্ধ সমাজে তাদের অধিকার সমূহে বসবাস করবে। সেদিনে আমাদের আন্দোলন পূর্ণতা লাভ করবে, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ ফজলুর রহমান খোকনকে। প্রিয় গাইবান্ধাবাসী, দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনারা অনেক পরিশ্রম করেছেন। এই মঞ্চে যারা আছেন সবাই দীর্ঘদিন পরিশ্রম করার ফলে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন। এখন দেশ গড়ার প্রয়োজনে আপনাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। আমি জানি এই হলের কারণে অনেকে গরমের মধ্যে আছেন বা পিছনে সাউন্ডে হয়তো সমস্যা হচ্ছে, তারপরে কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই আজকে যারা প্রশিক্ষণ দিবেন ওনাদের কথা শুনবেন, এটা প্রত্যাশা করছি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন, যার জন্য আপনারা অপেক্ষা করছেন। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য, সাবেক মাননীয় সংসদ সদস্য, ভাষা সৈনিক অলি আহাদের সুযোগ্য কন্যা, আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাদের সামনে ওনার আলোচনা নিয়ে আসছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বাইরে গরম না? আমি বুঝতে পারছি আমার ভাই বোনদের কষ্ট হচ্ছে সামনে বসতে, আমি দেখতে পাচ্ছি। নিজেরাই বাতাস করছেন, একটু কষ্ট করেন, একটা দিন তো, তাই না? একটু কষ্ট করি আমরা গত 5ই আগস্টের পর নতুন নতুন রাজনৈতিক বয়ান দেখলাম, তাই না? অনেক নতুন নতুন কথা শুনলাম। একটা নতুন রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে, তারা বলা শুরু করলো এই অভ্যুত্থান নাকি 36 দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি 36 দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি ঠিক? যদি 36 দিনেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত 15 বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে 700-র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেললো, আমাদের 50 লক্ষ নেতাকর্মীর নামে 1.5 লক্ষ মামলা দেয়া হলো, সেগুলোর হিসাব কি হবে? দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ৭৬ বছর বয়সে কারাগারে যান নাই? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ১৭ বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই ত্যাগের কোনো মূল্য নাই? আমার সামনে বসা ভাই বোনেরা এবং আমার পাশে বসা আমার সহকর্মী বৃন্দ, আমাদের প্রত্যেকের নামে গড়ে মিনিমাম ৫০টা থেকে ৬০টা মামলা আছে, নাই? এরপরে তো টুকু ভাই থেকে শুরু করে যারা সাংগঠনিক বড় বড় পদে ছিল, এক একজনের বিরুদ্ধে ২০০, ৩০০, ৪০০, তারা নিজেরাও জানে না তাদের বিরুদ্ধে কয়টা মামলা। এই ত্যাগের কোনো মূল্য নাই? কোনো পরিবর্তন, কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো যুদ্ধ ৩৬ দিন বা ১ মাসের হয় না। বছরের পর বছর, যুগ পার হয়ে যায়। মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত মিশে থাকে সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে। কেউ যদি মনে করে অল্প কয়েকদিনেই শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ২ নাম্বার পয়েন্ট, আরেকটা কথা বলে, এক দলের বদলে নাকি অন্য দল আনতে চায়। নির্বাচন যদি আপনারা মানেন, মানুষের ভোটের অধিকার যদি আপনারা মানেন, গণতন্ত্রের মূল সবক যদি আপনারা বুঝেন, তাহলে তো এইটাই নিয়ম। নির্বাচন হবে, যেই দলকে মানুষ ভোট দেবে সেই দল সরকার গঠন করবে। এক দলের বদলে আরেকটা দলই তো আসবে। নাকি আপনারা চান রাজনৈতিক নির্বাচিত সরকারের পরিবর্তে আপনাদের সুবিধা মতো কোনো অনির্বাচিত সরকার থাকুক? আমার তো মনে হয় নতুন দল সেইটাই চায়, তাই না? না হলে কেন বলে এক দলের বদলে আরেক দল? এক দলের বদলে তো আরেক দলই আসার কথা। আপনাদের মতো অনির্বাচিত সরকারের তো মানে ইচ্ছা মতো যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকার কথা নয়। গণতন্ত্র সেটা বলে না। আরেকটা কথা নতুন নতুন শিখছে, আওয়ামী লীগ আর বিএনপি নাকি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কি করব বলেন, হাসবো না কাঁদবো বুঝি না। বিএনপি সেই রাজনৈতিক দল যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে ৭১ সালে পালায়ে গেছিল, তখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল উই রিভল্ট। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে ময়দানে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হয়ে বীরুত্তম খেতাব পেয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আর আওয়ামী লীগ বর্ডার পার হয়ে নিরাপদে চলে গেছে। আওয়ামী লীগ যখন সকল দল নিষিদ্ধ করে এক দল আনলো, বিএনপি নিয়ে আসলো বহুদলীয় গণতন্ত্র, বিএনপি নিয়ে আসলো বিচার বিভাগের স্বাধীনতা, বিএনপি নিয়ে আসলো সংবাদপত্রের স্বাধীনতা। আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আতাত করে 14, 18, 24-এ ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আপোষহীন ভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইলে যেতে পারতেন না সংসদে, 100 বার যেতে পারতেন, কিন্তু উনি যান নাই। মানুষ যেদিকে থাকে বিএনপিও সেদিকে থাকে। সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যখন বাংলাদেশ ভালো থাকে তখন আমি ভালো থাকি, আর যখন বাংলাদেশ খারাপ থাকে তখন আমি খারাপ থাকি। বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল। এত
নির্যাতন, এত অত্যাচার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যান নাই। আর পয়লা সুযোগেই শেখ হাসিনা তার সকল নেতাকর্মীকে বাংলাদেশে ফালায়ে নিরাপদে চলে গেছে। এইখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। সংস্কার নাকি বিএনপি চায় না। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেন ভিশন 2030 দিয়ে। তারপরে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা, 31 দফা, এই সব কিছু বিএনপি দিয়েছে। আজকে এনসিপি সহ অন্যান্য যারা সংস্কারের কথা বলে, তারা যেই সংস্কারগুলোর কথা বলছে সেই সংস্কারগুলো সেই 2016 সালেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দিয়ে দিয়েছিল। সুতরাং সংস্কারের কথা নতুন কিছু নয়। সংস্কার আর বিচারের আগে নাকি কোনো নির্বাচন হবে না। তো তাইলে তো বাংলাদেশে আগামী 100 বছরেও কোনো নির্বাচন হবে না। কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সময়ের সাথে সাথে নতুন নতুন পরিবর্তন আসে, নতুন ভাবে আবার সবকিছুকে মেরামত করতে হয়, নতুন ভাবে আবার সবকিছুকে সংস্কার করতে হয়। আর বিচার, আওয়ামী লীগ গত 15 বছরে যত পাপ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত, আগামী 100 বছরেও তাদের বিচার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং সংস্কার আর বিচার শেষ না করে আপনি নির্বাচন দিবেন না, তাহলে আগামী 100 বছরেও আপনার নিয়ত নাই বাংলাদেশে কোনো নির্বাচন হোক। আওয়ামী লীগ নাই তাই বলে কি আমরা মনে করছি নির্বাচন সহজ হবে? না, নির্বাচন সহজ হবে না আমার ভাইয়েরা। কেন হবে না? হবে না তার কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, আগে ছিল দৃশ্যমান প্রতিপক্ষ, এখন প্রতিপক্ষ অদৃশ্য। ভোট হলে 2টা ভোটও হয়তো পাবে না, কিন্তু বড় বড় কথা আর বড় বড় হ্যাডাম অনেকেরই তো আমরা দেখি, তাই না? আমরা আরো দেখি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, আমরা আরো দেখি মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করে তারাই কিন্তু বিএনপির প্রতিপক্ষ। সুতরাং এইবারের প্রতিপক্ষ ষড়যন্ত্রের প্রতিপক্ষ, এইবারের প্রতিপক্ষ বাংলাদেশ বিরোধী প্রতিপক্ষ। খুব সাবধান আমার ভাইয়েরা, নির্বাচন সহজ হবে না। তবে এটাও বলি, 15 বছর বিএনপির নেতা কর্মীরা মাটি ছাড়ে নাই, আগামীতেও এক চুল মাটি আমরা কেউ ছেড়ে দিব না। বিএনপি দেশে কি কি পরিবর্তন আনবে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর পাভেল ভাই 31 দফাটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। ছোট ছোট বই লিফলেট আকারে 31 দফা আপনাদের হাতে হাতে থাকবে। আমার ভাইদের পকেটে, আমার বোনেদের ব্যাগে আমি 31 দফার ছোট্ট বই বা একটা লিফলেট আশা করব। আপনারা পড়ে দেখবেন আজকে যে নতুন নতুন সংস্কারের দাবি উঠেছে, এই সব কিছু আমাদের 31 দফার মধ্যেই বলা আছে। এর বাইরে সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, সকলের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা দেশের মধ্যে করা, কম খরচে করা, ভালো স্কুল কলেজ অর্থাৎ ভালো শিক্ষার ব্যবস্থা করা, বেকার ভাইদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, একটা নতুন বাংলাদেশ করার জন্য যা যা করা দরকার, ইনশাআল্লাহ আগামীতে যদি আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তা নতুন বাংলাদেশ আমরা
পাবো আমরা সেই আশা রাখি। আমার প্রিয় ভাইরা, একটা কথা দিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। সংবিধানে ভালো ভালো কথা লিখলেই কি কেবলমাত্র পরিবর্তন হয়? আপনারাই বলেন, সংবিধানে ভালো ভালো কথা লিখলেই কি একটা দেশ ভালোভাবে চলে? কখনোই না। বাংলাদেশের সংবিধানে কোনোদিন গুম করার কথা লেখা ছিল না, বিচার বহির্ভূতভাবে গুলি করে মারার কথা ছিল না, আয়না ঘরের কথা ছিল না, কিন্তু বাংলাদেশে তো এগুলো হয়েছে না? সুতরাং সংবিধানে ভালো ভালো কথা লিখলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে বিষয়টি তা নয়। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় বিএনপি বারবার সফলতার পরিচয় দিয়েছে। আগামীতেও ইনশাআল্লাহ বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, বিএনপি আবারও একটা নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে। এই ওয়াদা আমরা এখান থেকে আজকে করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হবে আপনার আমার সকলের বাংলাদেশ। ধন্যবাদ। একটু প্লিজ। না আমাদের আপা একটু আর একটু আলোচনা করবেন। থ্যাংক ইউ। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার বোনদের জন্য কিছু বলি নাই, একটু ভুল হয়ে গেছে। আমার এতগুলো সুন্দর সুন্দর বোন আমার সামনে বসে আছে, আপনাদের নিয়ে তো কিছু বলতেই হয়। একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, দেখছেন নাকি? সেখানে বলা হয়েছে আমরা নাকি নারীদের উন্নয়নের জন্য কিছু বলি নাই। আমাদের 31 দফার মধ্যে নাকি নারীদের জন্য তেমন কিছুই বলা নাই, শুধু বলা আছে নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ নাকি বিএনপি নেবে, এইটুকুই। আমার প্রিয় বোনেরা, বাংলাদেশে নারীদের বিনামূল্যে, মেয়ে শিশুদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ, বৃত্তির সুযোগ কে প্রথমে করে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম শিক্ষায় নারী মহাপরিচালক হিসেবে প্রফেসর রাশিদা বেগমকে তিনি অ্যাপয়েন্ট করেন, এবং তিনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। আমার মা এবং এখানে আমার ভাই বসে আছেন, আমার মায়ের ছাত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য যা করেছেন, এরপরে আর কোনো সরকার সেটি করে নাই। বাংলাদেশের নারী ও শিশু মন্ত্রণালয় থেকে শুরু করে সকল কিছুই বিএনপির হাত ধরে এসছে। এইবার আমি আরেকটা উদাহরণ দেই। বলা হয়েছে নারী সংরক্ষিত আসনে নাকি কারো বোন, কারো স্ত্রী কিংবা কারো মেয়ে, অর্থাৎ কোনো নেতার আত্মীয়কে সব সময় মনোনয়ন দেয়া হয়। একবার চিন্তা করে দেখেন তো, 2018 সালের নির্বাচন, একটা মাত্র সংরক্ষিত নারী আসন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন সেই একটা মাত্র আসনে। আমি কিন্তু বিএনপির কোনো নেতার কোনো আত্মীয় নই। তিনি আমাকে যেই সম্মান, তিনি আমাকে যেই সুযোগ, তিনি আমাকে যেই গাইডলাইন দিয়েছিলেন, আমি আমার 3.5 বছরের সংসদের জীবনে আমি চেষ্টা করেছি তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট কাজে লাগানোর। আপনারা বলেন আমি পেরেছি কি পারি নাই? ইনশাআল্লাহ আমার সামনে যেই বোনরা বসে আছে, বিএনপি যদি
আরেকবার আপনাদের দোয়ায় সুযোগ পায়, আপনারা প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী সামনে এগিয়ে যাবেন। কেউ আপনাদের পথ বন্ধ করতে পারবে না। আমি জানি আমার বোনদের পথ চলা কঠিন, আমি জানি অনেক রকম বাধা আসে, আমি জানি এই বাধা নিজের পরিবার থেকে শুরু করে নিজের প্রিয় সহকর্মীরাও নানান রকম কটূক্তি করেন। এগুলো নিয়েই আমাদের চলতে হয়, এগুলো নিয়েই আমরা চলি, এবং যখন যোগ্যতা প্রমাণের দরকার হয় তাদের চেয়ে 100 গুণ ভালো করে প্রমাণ করে দেয় যে একজন নারী 10 জন পুরুষের চেয়ে বেশি যোগ্য হতে পারে। আর আমাদের সামনের পথ নারী পুরুষ সকলের জন্যই আমি বলছি, আমাদের সামনের পথ খুব সহজ নয়। আমাদের সামনের পথ নানান রকম বাধা বিঘ্নে পরিপূর্ণ। কেউ যদি মনে করেন আমরা তো বৃহত্তম সবচেয়ে বড় রাজনৈতিক দল, এত জনসমর্থন আমাদের, আমাদের পথ কারা বন্ধ করবে? না, এত সহজভাবে আগামীর রাজনীতি, এত সহজভাবে আগামীর নির্বাচন দেয়া যাবে না। আপনাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে, কারণ আপনার এলাকায় আপনি নেতা, আপনার এলাকায় আপনি বিএনপির মুখ, আপনার এলাকায় আপনি বিএনপির একমাত্র পোস্টার। সুতরাং এমন ভাবে নিজের ইমেজটাকে ধরে রাখতে হবে, এমন ভাবে নিজের একটা ইমেজ সকলের সামনে দিতে হবে যাতে আপনাকে দেখে আরো 10 জন অনুপ্রাণিত হয়, আমাদের এই দল এই পরিবারকে আরো সমৃদ্ধ করে এবং আমরা আরো শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। বিএনপি একমাত্র রাজনৈতিক দল। আমি যখন 31 দফাটা পড়ি আমি খুব অবাক হই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নিজের ক্ষমতা নিজে কেটে দেয় এরকম দেখছেন কোথাও? আমরা খালি দেখছি আরো চাই, আরো চাই, আরো চাই। 5 বছরের পরে আরো 5 বছর, তাও আবার ভোট ছাড়া, তারপরে আরো 10 বছর, তাও ভোট ছাড়া। কিন্তু বিএনপি যখন তার 31 দফা দিয়েছে, আমরা দেখলাম সেখানে বলা আছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদের ক্ষমতার ভারসাম্য আনা হবে। অর্থাৎ এই যে বলা হয় প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এই জায়গায় পরিবর্তন এনে বিএনপি বলল না, কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে, কিছু ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে থাকবে, কিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। এই যে নিজের ক্ষমতাকে কমিয়ে দেয়া, নিজের ক্ষমতাকে জবাবদিহিতার মধ্যে আনা, আর কোন দলকে দেখেছেন? আর কোন দলকে আপনারা পাবেন না। পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না। আবার প্রধানমন্ত্রী হতে হলে একটা বিরতি দিয়ে হতে হবে। এই কথাটি প্রথম বাংলাদেশে কোন দল বলল? বিএনপি। কোন সময়ে বলল? যখন শেখ হাসিনা দৈত্যের মতন সব ক্ষমতা নিজের হাতের মুঠোর মধ্যে রেখে দেশটাকে সে চালাচ্ছে, এবং কতদিন সে চালাবে আল্লাহ ছাড়া সেই সময় কেউ আমরা জানি না, কারণ সে তো ক্ষমতা ছাড়বে না। সে কি কি বলে, 28 সাল, তারপরে কি 41 সাল, কি কি জানি সে বলতো। সেই সময় বিএনপি বলল না, পর পর 2 বারের বেশি বিরতিহীন ভাবে কেউ হবে না প্রধানমন্ত্রী, আবার বিরতি দিবে, তারপরে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। 70 অনুচ্ছেদ প্রথম এটা সংস্কারের কথা বিএনপি বলল, যে নিজের দলের সংসদ সদস্যরা দলের বিপক্ষে সংসদে ভোট দিতে পারবে অল্প কয়েকটা জায়গা ছাড়া। এই রকম স্বাধীনতা উপমহাদেশে কোন রাজনৈতিক দলকে কোন রাজনৈতিক দল দেয় নাই।
যারাই ক্ষমতায় গেছে তারাই 1 থেকে 100 সবই তারা, এর বাইরে কেউ চিন্তা করে নাই। কিন্তু বিএনপি প্রথমবারের মতন সেটি চিন্তা করেছে। সুতরাং আমরা অতীতে যেমন দেখেছি বিচার বিভাগকে নিয়ে যাওয়া হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে, শেখ মুজিবুর রহমান নিয়ে গেছিল রাষ্ট্রপতির হাতে। সেইখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করে। বাংলাদেশের যে কটা ভালো কাজ হয়েছে দেখবেন তার প্রতিটা হয়েছে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর নয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। বিএনপির জনপ্রিয়তাকে মানুষ ভয় পায়, আমি বুঝি। বিএনপির জনপ্রিয়তা, বিএনপির একজন নেতা যদি এমনিও চা খেতে দাঁড়ায় সেইখানে একটা জটলা তৈরি হয়ে যায়, সেইখানে একটা ছোটখাটো সমাবেশ হয়ে যায়। আর অন্যান্য দলের নেতারা যারা বড় বড় কথা বলে তাদেরটাও তো ভাইরা ছাড়া আর কোনো ভাই নাই, সেইগুলাও তো আমরা দেখি, তাই না? আমি তাদেরকে বলবো, আপনারাও আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরাও আমাদের রাজনীতি করি, কিন্তু ষড়যন্ত্র কেউ করবেন না। ষড়যন্ত্রের ফল ভালো হয় না। শেখ হাসিনা করছিল ষড়যন্ত্র, নিজে তো পালাইছেই, এখন বোনের মেয়েরও আর এমপিত্ব থাকবে কিনা সেটা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। সুতরাং ষড়যন্ত্র করবেন না। আর একটা কথা দিয়ে শেষ করছি, আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। আমরা আশা করব এই সরকারটি এমন একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছেন যিনি সারা বিশ্বে এক নামে পরিচিত। তিনি তার ব্যক্তিগত ইমেজ, সম্মান সবকিছুর দিকে লক্ষ্য রেখে বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক পথে তুলে দিয়ে তিনি সসম্মানে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ঘোষণা করবেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যেই পাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও আমার সাথে দেখা হবে আপনাদের সবার। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আপাকে। আপনাদের কি বুঝতে পেরেছি? থ্যাংক ইউ। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য, তরুণ উদীয়মান রাজনীতিবিদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদের সামনে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি সাহেব সহ মঞ্চ উপবিষ্ট আজকের যিনি প্রধান আলোচক, প্রধান প্রশিক্ষক এবং বিএনপি মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই সহ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মোর্শেদ খান সাহেব, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা, মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন সহ, এবং যিনি অনেকক্ষণ ধরে খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন স্নেহের ভাই, সহযোদ্ধা
আমাদের দপ্তরে সংযুক্ত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি সহ গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপস্থিত গাইবান্ধার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে পাভেল ভাই আর রুমিন ফারহানার পরে আমাদেরকে কিছু বলার মানে হচ্ছে নিজেদের কাজ যতটুকু কঠিন ছিল তার চেয়ে আরো বেশি কঠিন করা, অলমোস্ট অসম্ভব করা। তো আমি 31 দফার দিকে যাচ্ছি না, কয়েকটা কথা একটু বলি। বিএনপির রাষ্ট্র মেরামতের কয়টা দফা আপনারা জানেন? পরিষ্কার কত? আচ্ছা, তো যেই সকল দল মানুষকে বলে বেড়াচ্ছে বিএনপি সংস্কার চায় না, তারা কয়জন সংস্কার প্রস্তাব দিয়েছে বা তাদের কত ধারা বিশিষ্ট সংস্কার প্রস্তাব কেউ জানেন? জানেন কেউ? বা এই ধরনের সুনির্দিষ্ট প্রস্তাব ওই সকল রাজনৈতিক দল দিয়েছে কি জানে না। তো জিনিসটা এমন হলো না, যেই দল শত শত মামলা মাথায় নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে 2023 সালের জুলাই মাসে রাষ্ট্র মেরামতের 31 দফা জনগণের সামনে উপস্থাপন করলো, তাদেরকে বলা হচ্ছে তারা সংস্কার চায় না। সংস্কার কারা চায়? যারা এখন পর্যন্ত কি সংস্কার চায় নিজেরাও জানে না। তো এইটার একটা কারণ আছে। ছোটবেলায় যখন ছাত্র ছিলাম অত ভালো ছিলাম না, পরীক্ষা আসলে মনে হতো পরীক্ষাটা যদি পিছাতো ভালো হতো, পরীক্ষা না হলে আরো ভালো হতো। কারণ সমস্যা হচ্ছে যে মধ্যে সে সবসময় চায় পরীক্ষা হয়ে যাক, দিয়ে দিই, প্রথম হয়ে যাব। কিন্তু আমার মতো যারা ছাত্র সবসময় কি চিন্তা করে, পরীক্ষা না হোক নইলে পিছাতে থাকুক, প্রিপারেশন নাই। এখন যে দলগুলোর বাংলাদেশে জনগণের উপর আস্থা নেই, নির্বাচন করার সক্ষমতা নেই, যোগ্যতা নেই, তারাই বারবার বলছে নির্বাচন পরে, সংস্কার আগে। কিন্তু কি সংস্কার? আজ পর্যন্ত তারা দলগতভাবে সেই প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। কথা ঠিক কি না? যেটা ভুল বলবো ধরায় দিবেন, শুদ্ধ করে নেব। এবার আসেন আরেকটা কথা সবসময় বলে, রুমিন একটু করে বলেছে, মুদ্রার এপিট ওপিট। 17 বছর নাকি আওয়ামী লীগের সাথে অভিজ্ঞতা খারাপ, এটাতে তো আমরা এগ্রি করি। শুধু খারাপ না, একটা নারকীয় অভিজ্ঞতা। হত্যা, গুম, মামলা, আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহানি, অনেক ধরনের অপরাধ তারা করেছে। তো এখন তারা বলতে চায় রাজনৈতিক দল একটা খেয়েছি আর একটা খাবো, বাংলা ভাষা এটাই তো বলে তারা নাকি? তো এখন তাদের যুক্তি কি? পূর্ব অভিজ্ঞতা খারাপ, রাজনৈতিক দলের সাথে নাকি পূর্ব অভিজ্ঞতা খারাপ। একটা কথা যদি বলি, 111-এ একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল না? মনে আছে? কি নাম? হ্যাঁ, ফখরুদ্দিন আর মঈনুদ্দিনের সরকার। অভিজ্ঞতা ভালো ছিল? বাংলাদেশিরা কি জুতা মেরেছে? তো ওইটার সাথে কি এই যে কি নাম, এই এখন যে সরকার আছে এদের সাথে তুলনা করা ঠিক হবে? ওই অভিজ্ঞতা খারাপ ছিল দেখে কি এই অন্তর্বর্তীকালীন সরকারও একই? শুনেন, আমাদের কিছু ছোট ছোট ভাই বোনরা একটা রাজনৈতিক দল করছে, ভালো। আজকে আমার এক ছোট ভাই বক্তব্যে বলেছে তার গাড়ি নিয়ে নাকি কি সমস্যা হয়েছে। মানুষে বলে আগে বাসে চড়তা, রিক্সায় চড়তা, এখন 1 কোটি টাকার গাড়ি কিনলা। তো বসেছিলাম, ওই ইত্তেফাকের নিউজ ফিডে দেখলাম উনি বলেছে এক জামায়াতপন্থী নেতা নাকি ওনাকে উপহার দিয়েছে গাড়িটা। তা আমাদের দুর্ভাগ্য, আমাদেরকে কোনো পন্থী নেতা
কোনো গাড়ি টাড়ি উপহার দেয় না, ধার কর্য করে চলতে হয়। শুনেন, বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাংগঠনিক ভিত্তি, শুধু সরকার ছাড়া বা সরকার যন্ত্র ছাড়া এই যে লোকাল গভর্নমেন্ট আছে তারা ছাড়া আর কেউ কি বিএনপি সমকক্ষ আছে রাষ্ট্র ছাড়া? আপনারা দেখেন এই বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের কি ইউনিয়নের ওয়ার্ড কমিটি নাই? বিএনপির আছে, যুব দলের আছে, স্বেচ্ছাসেবক দলের আছে, ছাত্র দলের আছে, শ্রমিক দলের আছে, আছে। সরকারের কি আছে? শুধু এলজিআরডি মিনিস্ট্রি, সঠিক। আমাদের কয়টা আছে? মিনিমাম বিএনপি সহ 11টা, বাদ দেন 11টা, বিএনপি সহ 5টা। তো আমাদেরকে কি সহজে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে বা জনসমর্থন দিয়ে মোকাবেলা করা সম্ভব? আমাদের নেতা তারেক রহমান, আমরা সন্ধ্যায় বাজারে টাজারে আড্ডা দিই না, চার দোকানে আড্ডা দিই না, দেই। ওখানে কি আলাপ হয়? বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম কি? কি বলে? যারা রাজনীতি করে না, যারা রাজনীতির সাথে সংযুক্ত না, তাদের মাথায় যদি বলি বাংলাদেশে যদি একটি নির্বাচন হয়, কোন ব্যক্তি বাংলাদেশের জনগণ নিজেদের নেতা হিসেবে চুজ করবে, কি নাম আসে? হ্যাঁ, শোনা যায় না। তারেক রহমান। দ্বিতীয় কোন নাম আসে? শুনেছেন? বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের আশেপাশে কোন নাম কি আলোচিত হয়? এটাই সবচেয়ে বড় ভয়। কেন? এরকম নিরঙ্কুশ জনপ্রিয়তা কোন দলের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ছিল না। আরেকটা কথা বলবো বলে আমি চিন্তা করেছি, এই যে যেই দলগুলো রাজনীতি করছে, আমি একটা টক শোতে গেছিলাম। টক শোতে যখন গেলাম, এক সহ আলোচক, আমার ছোট ভাই, অত্যন্ত ব্রাইট ইয়াং ম্যান, এই পার্টিটার নাম কি? হ্যাঁ, এনসিপির নেতা, বেশ বড় নেতা। তিনি টক শোতে হঠাৎ করে বললেন, আমরা চাই সরকারের মেয়াদ হবে 4 বছর। আমি একটু অবাক। আমাদের পাভেল ভাই ওই দিনই দুপুরে আমাকে একটা চার্ট দিলেন, ওই যে সরকারের যে স্প্রেডশিটটা সংস্কারের। আমি খুঁজে দেখলাম সরকারের প্রস্তাব হচ্ছে কি করা, সরকারের মেয়াদ কয় বছর? 4 বছর করা। তো অবাক হলাম। তারপর আমি যখন এনসিপির যে বক্তব্যগুলো ফেসবুকে পাচ্ছি, শুনছি সামাজিক মাধ্যমে, আমি আস্তে আস্তে ওই স্প্রেডশিটের সাথে পড়া শুরু করলাম। দেখলাম কি, এটা সরকারের প্রস্তাব, কিন্তু মনে হচ্ছে আমাদের ছোট ভাইরা বোনরা যে দল করেছে এনসিপি, ওনাদের প্রস্তাবটাই মনে হয় সরকার আমাদের সাথে আলোচনা করার জন্য রেখেছেন। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। বাংলাদেশে পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছেন এই রুমের কেউ? বাংলাদেশের পুলিশ দ্বারা এই রুমের কেউ কি নির্যাতিত হয়েছেন কিনা গত 17 বছরে? এত কম? মঞ্চে তো এর চেয়ে বেশি হাত উঠবে। তো এখন যতগুলো সংস্কারের কথা বলছে, আপনারা কি মনে করেন পুলিশের সংস্কারটা অনেক গুরুত্বপূর্ণ? মনে করেন? আচ্ছা, বাংলাদেশের নাম কি জনগণতন্ত্র না কি একটা করবে, এটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের সরকারের মেয়াদ 4 বছর হবে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? নাকি বাংলাদেশের পুলিশ কিভাবে রাষ্ট্রের সেবা দিবে সেটা গুরুত্বপূর্ণ? পুলিশেরটা। আমাদের সম্মানিত কনভেনার এই প্রক্রিয়ার সাথে যুক্ত। আমি একটু জানতে চাই, পুলিশ কমিশনের রিপোর্ট কি আপনাদের সাথে আলোচনা করেছে? যে সংস্কার পুলিশ নিয়ে হবে
সেটা কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার জন্য সরকার তার প্রস্তাবনা এনেছে? জবাব হচ্ছে আনেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পুলিশ কমিশন বা পুলিশি সংস্কারের যে বিষয়টা, তারা রাজনৈতিক দলের সাথে আলাপ করার প্রয়োজনীয় বোধ করে নাই। কারণ কি? কারণের একটা উদাহরণ দেই। আমার বাড়ি অনেক দূরে, চট্টগ্রাম। আমার বাড়ি হচ্ছে যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হাটাজারি মাদ্রাসা, উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা যেখানে, ওইখানে আমার বাড়ি। হঠাৎ করে শুনলাম 2 দিন আগে পুলিশের কিছু কর্মকর্তা বসে কিছু আলাপ আলোচনা করলো, একটা নতুন থানা করবে। কোথায়? হাটহাজারিতে। ইচ্ছা মতো নিজের কতগুলো ইউনিয়নকে আলাদা করে একটি থানা গঠন করার প্রস্তাব দিয়ে দিয়েছে। মগের মুল্লুক, যা চাইবেন তা করবেন। হাসিনা কি পার পেয়েছে? হাসিনার পিছনে কিন্তু একটা সংগঠন ছিল, ভালো হোক খারাপ হোক, ছিল কিনা? ছিল। ওনাদের পিছনে এখনো বলি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করেন, না হলে হাসিনা যেখানে লুকিয়েছিল ওইখান থেকে হেলিপ্যাড পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছে। আমার মনে হয় যদি এই ভুল আবার অন্য কেউ করে, যদি মনে করে কোন এক ব্যক্তির উপর বাংলাদেশে ডিপেন্ড করবে, বাংলাদেশের রাজনীতি নির্ভর করবে, বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে চলবে সেটা এটা নির্ভর করবে, বোকা স্বর্গরাজ্যে বসবাস করছেন, এই সুযোগ আপনারা পাবেন না। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকের দিন পর্যন্ত যথেষ্ট ধৈর্যের সাথে এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, সামাল দিচ্ছেন। আমি অনুরোধ করব ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আপনারা নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। কারণ বিএনপি অলরেডি বলেছে যে সকল রাজনৈতিক দলগুলো যে সংস্কারগুলোতে সহমত হবে বা একমতে আসবে, এই সংস্কারগুলোকে একটি চার্টার অফ কনসেন্ট, মানে সবার একটি এগ্রিমেন্টের মাধ্যমে সবাই স্বাক্ষর করে পরবর্তীতে জনগণ কর্তৃক নির্বাচিত যে সরকার আসবে তারা প্রথম পার্লামেন্টে সেটা নিয়ে আলাপ আলোচনা করে সেগুলো ভবিষ্যতে বাস্তবায়নের চেষ্টা করবে। আমরা 17 বছর ধরে লড়াই করেছি জনগণের অধিকার আদায়ের জন্য, সে লড়াই এখনো শেষ হয়নি। দলের পক্ষ থেকে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় এই সরকারকে আজকের দিন পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, দেশের প্রতি ভালোবাসা এবং আমার নেতার মহানুভবতা। দয়া করে এটাকে দুর্বলতা ভাববেন না। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে বেশি জনসম্পৃক্ত রাজনৈতিক দল এবং বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়, জনসম্পৃক্ত এবং সাংগঠনিকভাবে শক্তিশালী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মী জানে নেতার নির্দেশ কিভাবে বাস্তবায়ন করতে হয়। ইনশাল্লাহ ভবিষ্যৎ আবারও দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। গাইবান্ধা জেলা বিএনপি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সফলভাবে আয়োজন করার জন্য যে দুইজন মানুষ কষ্ট করেছেন, তাদের একজন গাইবান্ধা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করবেন। গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল। আমরা নামাজের এবং লাঞ্চের বিরতি দেব, যেহেতু আমাদের অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি হয়েছে।
1 ঘন্টা, সেই কারণে আমাদের সময় কভার করার জন্য একটু সময় নিচ্ছি আমরা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মাহমুদুন নবী টিটুল। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও সম্পৃক্ত গাইবান্ধা জেলা আজকের এই মহতী কর্মশালার সভাপতিত্ব করছেন আমাদের গাইবান্ধা জেলার মাটি মানুষের নেতা, জননেতা অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক ভাই। আমাদের মাঝে আজকে যিনি এই টিমের প্রধান হয়ে এসেছেন প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর, বিএনপি মিডিয়া সেলের প্রধান। তিনিও ইতিমধ্যেই সারা বাংলাদেশে এই বিএনপিকে 31 দফার জ্ঞান দেওয়ার জন্য তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক হিসাবে এবং আমাদের কাছে তিনি পরিচিত লাভ করেছেন। তার সাবলীল ভাষায় তার কথা বলা আমরা সাধারণ মানুষ খুব সহজেই আমরা সেটা গ্রহণ করতে সক্ষম। তিনি এসেছেন আমাদের মিডিয়া সেলের প্রধান হয়ে। আমাদের মাঝে মিডিয়া সেলের 2 জন প্রধান, আরেকজন হচ্ছেন আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই। প্রচার সম্পাদক, তিনি ছাত্রদল যুবদল করে এসেছেন, বলতে গেলে অনেক সময় চট্টগ্রাম বিভাগ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা রংপুর বিভাগীয় রুমিন ফারহানা আপা, যার সম্বন্ধে বিশেষণ দেওয়ার কিছু আছে। তিনি এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি তাকে ব্যক্তিগতভাবে এবং আমার বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল আপা, যিনি আমাদের বিএনপির এই সন্তান, আমাদের সাবেক মন্ত্রী ফজলুল হক পটল ভাইয়ের তিনি সুযোগ্য কন্যা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমার মনে হয় রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তার রাত নাই দিন নাই, কালকে রাত্রে এখানে 2টা পর্যন্ত এসে এই স্টেজ তিনি পরিদর্শন করেছেন। আমাদের আব্দুল সাত্তার ভাই পাটোয়ারি ভাই, তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফজলুর রহমান খোকন ভাই, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, সাবেক ছাত্র দলের সফল সভাপতি, নির্বাচিত সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এবং আপনারা যারা আজ অনেক কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আপনাদের কাছে ছোটোখাটো ভুল ত্রুটির জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। আমরা আপনাদের যেটুকু আপ্যায়ন এবং যেটুকু ব্যবস্থা করার কথা ছিল, আমি দেখছি পাখা দিয়ে আপনারা নিজেদেরকে বাতাস করছেন। আমাদের হয়তো একটু ফ্যানের স্বল্পতার কারণে কষ্ট পাচ্ছেন, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশে আমাদের ক্যান্টিন রয়েছে, এখানে চার ব্যবস্থা আছে, বিস্কিটের ব্যবস্থা আছে। আপনারা দুপুরে হালকা লাঞ্চের ব্যবস্থা আছে এবং বিকালেও আপনাদের জন্য চার বিস্কিটের ব্যবস্থা রয়েছে। আপনাদের এই হাতের ওই সামনেই ক্যান্টিন লেখা আছে, সেখানেই ওখানে ওয়াশরুম আছে, আপনারা সেখানেই আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় কাজ আপনারা সারবেন। সেই সঙ্গে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং এই কর্মশালার সফলতা কামনা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ টিটুল ভাইকে। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আপনাদের গাইবান্ধার কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামত এই সম্পর্কে আজকের যে গাইবান্ধায় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, এর সম্মানিত সভাপতি, আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক, এখানে উপস্থিত যারা আছেন বিজ্ঞজন, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই কর্মশালার 31 দফা সম্পর্কে আলোচনা করলেন এবং করবেন, আমাদের এই টিমের প্রধান আছেন ডাক্তার পাভেল ভাই, আছেন আমাদের টুকু ভাই, সবার পরিচয় আপনাদের দেওয়া হয়ে গেছে, পেয়েছেন আপনারা, আছেন মোর্শেদ স্যার, আমাদের হেলাল ভাই, মেরি হেলাল ভাই, রুমিন ফারহানা আপা, আমার সরাসরি শিক্ষক প্রফেসর রাশিদা বেগম তার কন্যা, আছেন ফারজানা শারমিন পুতুল এবং ফজলুর রহমান খোকন, আর সাত্তার পাটোয়ারি পরিচালনা করছেন। আমরা তো গাইবান্ধার মানুষ, আপনাদের সামনে গত 16-17 বছরে অসংখ্যবার বক্তব্য দিয়েছি। এখন আর আমি বক্তব্য দিয়ে এই সুন্দর পরিবেশটা ওনাদের কাছ থেকে সময়টা নিতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে এই কর্মশালা এবং রাজনৈতিক জনসভা যেটা, এই দুইটার মধ্যে ব্যাপক পার্থক্য আছে। এই কর্মশালা হচ্ছে আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, আর ওনারা প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের বিএনপি ঘোষিত যে 31 দফা রাষ্ট্র সংস্কারের, সেই 31 দফাটা কি এই সম্পর্কে ওনারা আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমি সবার প্রতি অনুরোধ রাখব যে এইটা নিছক শুধু শোনার জন্য নয়, আপনারা এই 31 দফা সম্পর্কে ভালোভাবে একটু ধাতস্থ হবেন, ভালো করে শুনবেন, হৃদয়ঙ্গন করবেন, এবং এইটা মানুষের ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে আপনারা এই 31 দফা সম্পর্কে পৌঁছে দেবেন। আমি একটি কথা বলতে চাই, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একটি দফা ঘোষণা করেছেন, একটি কর্মসূচি ঘোষণা করেছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। অত্যন্ত জনপ্রিয় একটা চিন্তা উনি করেছেন। ফ্যামিলি কার্ডটা এইটা মানুষকে, বিশেষ করে আমাদের মহিলাদেরকে, মা বোনদেরকে বোঝাতে হবে যে ফ্যামিলি কার্ডটা কি উদ্দেশ্যে করা হয়েছে। বাংলাদেশে যতগুলো পরিবার বাস করে সমস্ত পরিবারের জন্য উনি চিন্তা করেছেন যে একটা করে কার্ড ইস্যু করবেন, ফ্যামিলি কার্ড। যেমন পুলিশ ডিপার্টমেন্টে আছে, আর্মিতে আছে, অন্যান্য বিভিন্ন জায়গায় আছে, সেই রকম বাংলাদেশের প্রতিটা ফ্যামিলির জন্য একটা করে কার্ড ইস্যু হবে, এবং সেই কার্ডের মালিক হবে, নামকরণ করা হবে সেই পরিবারের মা বা ভাবি, উনি গৃহকর্ত্রী যিনি, তার নামে ইস্যু করা হবে। তো এটা তো মা বোনদের জন্য একটা সৌভাগ্যের, একটা সম্মানের বিষয়। এখানে পুরুষদের আমরা যারা আছি আমাদের কিন্তু ঈর্ষা করার কোনো কারণ নাই। এটা মা বোনদেরকে এম্পায়ারমেন্ট করা, তাদেরকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসা, এই একটা জনপ্রিয় একটা কর্মসূচি উনি ঘোষণা করেছেন। এই জিনিসগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমি আমাদের পুরো টিমকে গাইবান্ধা জেলার পক্ষ থেকে, আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং যারা যারা এসেছেন সবাই অত্যন্ত দক্ষ, জনপ্রিয় এবং বাগ্মিতা, যাদের
খুব সুন্দর করে বোঝানোর ক্ষমতা আছেন। আমরা শেষ পর্যন্ত দয়া করে যত কষ্টই হোক আমরা অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমরা থেকে শান্তিপূর্ণভাবে আমরা শেষ করব এবং জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শেষ পর্যন্ত আমরা শুনব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যারা আপনারা অংশগ্রহণ করেছেন তাদের এবং মিডিয়া কর্মী যারা আছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ যে অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ আমিনুল ভাইকে। এখন আমাদের প্রধান প্রশিক্ষক জনাব মওদুদ হোসেন আলমগীর সাহেবের দুই একটি নির্দেশনা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আমরা নামাজ এবং লাঞ্চের বিরতিতে যাব। আপনারা এই যে চেয়ারে আছেন এই চেয়ারে বসবেন। আপনাদের চেয়ারের মধ্যেই খাবার দেওয়া হবে, কেউ উঠলে খাবার পাবেন না। এক, যারা নামাজ পড়বেন নামাজ পড়ে এসে আপনাদের এই চেয়ারের মধ্যে বসবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আপনারা আপনাদের প্রশ্নগুলো 31 দফার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস থাকলে আপনারা লিখে আমাদের ডায়াসে দিবেন। আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছ থেকে নেবেন। এই 3টার মধ্যে আপনারা আপনাদের প্রশ্নগুলো দিবেন। সবাই 31 দফার মধ্যে আপনারা প্রশ্নগুলি লিখে ডায়াসে দিলে আমরা এই প্রশ্নগুলো থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আজকের এই যে আমাদের এই কর্মশালা গত রাত 2টা পর্যন্ত আমরা এই হলে ছিলাম। আপনাদের এই পঞ্চগড়ের এই গাইবান্ধার আরেকজন কৃতি সন্তান অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদি ভাই গত রাত থেকে আমাদের সাথে যোগাযোগ করে প্রতিনিয়ত উনি খবর রাখছেন। আজকে সকাল থেকে অনেকবার কথা বলেছেন আপনাদের আজকের এই কর্মশালা যেন সুন্দরভাবে হয় উনি যোগাযোগ করছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই আজকের এই কর্মশালার পক্ষ থেকে। এখন প্রিয় সহযোদ্ধা এবং প্রশিক্ষণার্থী বৃন্দ, 2:15 পর্যন্ত বিরতি। 2:15 সবাই আসবেন, 15 আমরা শুরু করব। থ্যাংক ইউ। এখন সাদিক সাহেব কিছু বলবেন। প্রিয় সহযোদ্ধা এবং প্রশিক্ষণার্থী বৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এবং অনুরোধ করছি এই নামাজ বিরতি এবং খাবার পরিবেশনের সময় আপনারা খাবার পরিবেশনের সময় যে যেখানে বসেছেন সেখানে অবস্থান করবেন। আপনাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। খাবারের পরে নামাজ আদায় করবেন, তা না হলে আগে নামাজ আদায় করতে গেলে একটা বিশৃঙ্খলার অবস্থা তৈরি হবে। আমরা চাই আপনারা যে যেখানে বসে আছেন সেখানে বসে থাকবেন এবং যারা গ্যালারিতে আছেন তারা সেখানেই বসে থাকবেন। ভিতরে বেরোনো এবং ভিতর থেকে প্রবেশ, যাদের কার্ড আছে তারা আগে পাবেন, পরবর্তীতে যাদের কার্ড নাই মানে এটা নাই তারা পরে পাবেন। আর যারা যেখানে গ্যালারিতেও খাবার ডিস্ট্রিবিউশন করা হবে আপনারা ওখানে বসে থাকবেন। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকে লাইন ধরে পাশে দাঁড়িয়ে যান এবং আমি